হ্যাঁ নিউ অ্যাডাল্ট, এবং তার ব্যায়ামের বয়স হলো 3 বছর দিয়ে দিয়েছে, 3 বছর। ওকে হ্যাঁ, এন্ড আমার সাইকেল একদম newbie ভাই, একদম নিউবি, 5 মানে 500 মিলিগ্রাম টেস্ট। আচ্ছা হ্যাঁ এমজিস, 300 মিগস ম্যাস্টরন, 80 এমসিজি ক্লেন, দেন 50 এমসিজি টি3। ওর জীবনের ফার্স্ট সাইকেল। এটা একটা রাস্তা, যে রাস্তায় আপনি একবার পা বাড়াইলে এই রাস্তা থেকে আপনার ফিরতে পারবেন there is না। no way back 8 থেকে হ্যাঁ। আমি আমার লাইফে ফার্স্ট অ্যানাবলিক নিছি 2019 তারপর Welcome to the Champion Maker Podcast. So Mahadi bhai, finally কি অবস্থা আপনার? Finally the game is on, we are live. কালকে আমরা আসতে পারি নাই, দুজনেই বাইরে ছিলাম। হ্যাঁ কালকে দুজনই বাসায় ফিরতে লেট হয়ে গেছে। আমি কালকে বাসায় আসছি বাই দ্য ওয়ে 1:45 ভাই। না আপনি যখন আমারে ফোন দিছেন I was on the way, যে আমার 11টার দিকে বাসায় থাকতে হবে, বাট আপনি যখন বললেন যে হচ্ছে না, তখন আমি মনে করলাম যে না আমার আরেকটা কাজ ছিল, কাজটা করে ফেলি। যাক তাইলে তো ভালোই হইছে আমাদের দুজনে। হ্যাঁ কাজটা করে ফেলছি, মানে আমাদের খুব কাছের একজন ভাই আমাদের মোতালেব ভাইয়ের সাথে দেখা করতে গেছিল, ভিআইপি। আচ্ছা না ভালো লোক, খুব ভালো লোক। সো ওনার সাথে কাজটা হয়ে গেল আর কি। আচ্ছা মাহাদি ভাই, বাই দ্য ওয়ে আপনারা মেবি কোনো একটা অ্যাপস লঞ্চ করতেছেন রাইট, জিমের জন্য? ওটা নিয়ে একটু কথা বলি আমরা এখানে। যেটা হচ্ছে একটা জিম ম্যানেজমেন্ট সফটওয়্যার অলরেডি আসছে, মানে এখনো অফিসিয়ালি লঞ্চ করি নাই, লাইট লঞ্চ করা হয়েছে। সো এটা নিয়ে কাজ চলতেছে আর কি। আচ্ছা শেয়ার করছিলাম। হ্যাঁ তো এখানে আপনি আমাদের ভিউয়ার্সদের জন্য যদি একটু শেয়ার করতেন, তাহলে কেউ যদি সবাই জানতে পারতো। ইটস টোটালি স্পেশালি ফর দ্য জিম ওনার্স। হ্যাঁ সো এখানে যেটা হচ্ছে এখন আগে কিন্তু ভাই আমরা যখন আমরা ওয়ার্কআউট করতাম, এই দেখছেন এসে বলতো ভাই টাকাটা দিলেন না, খাতা নিয়ে বসে থাকতো, হ্যাঁ অনেক ঝামেলা। কিন্তু সো আমরা এখন যেটা হচ্ছে পুরো জিনিস এখন সবকিছু কিন্তু সেটা ডিজিটাল হয়ে গেছে। এত মেম্বারস, এত জিম ম্যানেজ করা কিন্তু ইটস নট দ্যাট ইজি। টেকনোলজি অনেক আপডেট হয়েছে, মানুষ চায় নতুন কিছু, ইজি কমফোর্ট জোন চায় আর কি। এখন দেখেন আপনি এখন জিম খুঁজতে গেলে কিন্তু আগে গুগল ম্যাপে যায়, এখানে আশেপাশে আমার এলাকাতে কোন জিম আছে, কেমন ফ্যাসিলিটি, রেটিং দেখে, ছবি দেখে, মেশিন দেখে। আগে তো ভাই কত স্ট্রাগল যে আমরা করছি, এটা আপনিও জানেন আমিও জানি কি পরিমাণ স্ট্রাগল। সো যেটা হচ্ছে এটা স্পেশালি ফর জিম ওনার্স, এন্ড এটা থেকে জিম ওনার্সরা তাদের মেম্বারদেরকে কন্ট্রোল করতে পারবে, তাদেরকে ট্রেনারদেরকে কন্ট্রোল করতে পারবে, তাদের এমপ্লয়িদেরকে কন্ট্রোল করতে পারবে, স্যালারি এন্ড এভরিথিং, স্যালারি ম্যানেজমেন্ট, এবং মেম্বারদেরকে পারবেই, প্লাস ইভেন তাদেরকে স্পেসিফিক ভাবে তাদেরকে ওয়ার্কআউট প্ল্যান, নিউট্রিশন প্ল্যান সবকিছুই পাঠাতে পারবে, ইভেন মার্কেটিং ও করতে পারবে। কোন অফারস বিভিন্ন জিমে কিন্তু মাঝে মাঝে এটা অফার দিয়েই থাকে, তো ওইগুলো এই অ্যাপস এর মাধ্যমে দিতে পারবে আর কি। এন্ড যেটা হচ্ছে জিমের যেমন বিভিন্ন মানুষের বিভিন্ন প্যাকেজ থাকে আর কি। সো এটা হলো ডোর অ্যাক্সেস সহ আর কি। ইট হ্যাজ আ ডিভাইস, সো এটাতে আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে করতে পারবে, কার্ড অ্যাক্সেস RFID কার্ড দিয়ে করতে পারবে। যেটা হচ্ছে মানে মেম্বারশিপ শেষ হয়ে গেলে ডোর আর ওপেন হবে না। যেটা হচ্ছে আপনার হ্যাঁ এটা ডেফিনেটলি এটা ইজি। হ্যাঁ কারণ আমি জানতে পারতেছি না কোন দিন শেষ হবে বা কি হবে। মনে করেন একজন 3 মান্থস এর প্যাকেজ নিছে, সো আফটার ওই 90 ডেজ পরে আর ডোর অ্যাক্সেস পাবে না, ডোর ওপেন হবে না। তখন সে বলবে আমার ডোর কাজ করতেছে না কেন, না সো ইউ হ্যাভ টু রিনিউ এন্ড পে अगेन, যেটা হচ্ছে করে ইউজুয়ালি। সো এগুলো ফ্যাসিলিটিস পাচ্ছে। এন্ড আমরা চেষ্টা করব আমাদের বাংলাদেশের যারা বড় বড় ট্রেনার্স আছে তাদের জন্য একটা ফ্যাসিলিটিস চেষ্টা করবো, তাদের জন্য পার্সোনাল ট্রেনিং এর ব্যাপারগুলা এখান থেকে কন্ট্রোল করতে পারে, তাদের ক্লায়েন্টস, মার্কেটিং, তারা যেন প্রমোশন, নিজেকে প্রমোট করতে পারে। আমরা চেষ্টা করব তাদেরকে প্রমোট করা। লাইক আমার কোনো ক্লায়েন্টের লাইক সাবস্ক্রিপশন শেষ, সো আমার আর তারে মেসেজ করে পাঠাইতে হবে না, ডাইরেক্ট মেসেজ চলে যাবে ওখানে, রাইট, তার কাছে নোটিফিকেশন চলে যাবে। ইভেন জিম ওনার্সরাও যেমন জিমের একটা মেম্বার যদি মনে করেন জানতেছে না তার প্যাকেজটা কবে শেষ হয়ে গেল, তার কাছে একটা নোটিফিকেশন চলে গেল এক সপ্তাহ আগে, যে এক সপ্তাহ মধ্যে আপনার ভালো জিনিস মাহাদি ভাই। কারণ কি মানুষের কাছে কিন্তু আসলে পেমেন্ট বারবার চাওয়াটা কিন্তু আসলে কেমন জানি লাগে, যদিও এটা হ্যাঁ পেমেন্ট চাওয়াটাও কেমন জানি লাগে। আবার হচ্ছে যে মনে করেন মানে ওই যেটা হচ্ছে দরজার মনে করেন দরজার খুলতেছে না, তারও একটু ইগো হার্ট হয় আর কি, সেও জলদি পেমেন্টটা ক্লিয়ার করে দেয়। আসলে মোটামুটি আমরা বুঝাই ফেলছি। অফিসিয়ালি আমরা লঞ্চ করি নাই অলরেডি, দেয়ার আর সাম লট অফ জিমস আর ইউজিং অলরেডি, এটা ইউজ করতেছে।
আমরা ইউজ করতেছি, তারা বেশ মজা পাচ্ছে। মজার ব্যাপার হচ্ছে কি, এখানে কিন্তু এখনো অনেক জিমে আমি দেখছি যে অ্যাডমিশন নিতে এসে একটা বড় ফর্ম ধরায় দেয়, হ্যাঁ হাতে বসে লেখে ডিটেলস, হাইট, ওয়েট, নাম, বাসা কই, অ্যাড্রেস কই। তো এখানে আমি যেটা অনেক ইজি করছি আর কি, মনে করেন এখন দেখেন একটা আমার জিমে যেমন বা আপনার জিমে বা ওরা যে কোনো জিমে 4-5 জন একসাথে বসে ভর্তি হইতে কিন্তু আসে। এখন 4-5 জনের বসে ফর্ম দিলাম, তার ডিটেলস নিলাম, খুব ঝামেলা। আমি জাস্ট খুব সিম্পল করে দিছি ব্যাপারটা। একটা কিউআর কোড আছে, কিউআর কোডটা স্ক্যান করবে, স্ক্যান করার সাথে সাথে একটা লিংক আসবে, লিংকের মধ্যেই মনে করেন তার সব ডিটেলস এসে পড়বে, তার নাম, ফোন নাম্বার, এনআইডি কার্ড, তার হাইট কত, কি কত, তার ছবি, সে ছবি তুলে ওখানে জাস্ট রেজিস্ট্রেশন করে ফেলবে। রেজিস্ট্রেশন করার সাথে সাথেই আমি আমার অ্যাপস এর মধ্যে এসে পড়বে, হ্যাঁ অ্যাপস এর আমি জাস্ট অ্যাপ্রুভ করবো, প্যাকেজটা দিয়ে দিব, ডান। তাহলে জিম ওনারদের জন্য ব্যাপারটা অনেক ইজি হয়ে গেছে। এবার এটা সে বাসা থেকে বসে করতে পারবে। এখন এই জিমের অ্যাপস দিয়ে সে পৃথিবীর যে কোনো জায়গা থেকে তার জিমের সবকিছু অ্যাক্সেস করতে পারবে। সো টেকনোলজির মানে সবচেয়ে বেস্ট। এক্স্যাক্টলি করতে হবে, মানে সময়ের সাথে সাথে কিন্তু আগে থাকতে হবে। আপনি দেখুন, আপনার একটা সময় মোবাইল ছিল নোকিয়া, সেই নোকিয়া টেকনোলজির সাথে সময়ের সাথে থাকে নাই বলে কিন্তু ওরা হারায় গেছে। তো আপনাকে সময়ের সাথে সাথে টেকনোলজির সাথে থাকতে হবে, নাহলে ইউ ক্যান নট সার্ভাইভ এই জেনারেশন। যেমন টিম ভাইপার সময়ের সঙ্গে সঙ্গে আগায় যায়। হ্যাঁ এক্স্যাক্টলি আমরা তো টিম ভাইপার আমরা বেশ আগে যাচ্ছে। আমরা আশা করি আরো ভালো কিছু করবো সামনে গেছে। Something is coming up very soon. Yes, very soon. Exactly. তো মাহাদি ভাই, যেহেতু আজকে আমার পডকাস্টটা আপনাকে নিয়েই, সো আমার প্রথম যে প্রশ্নটা আপনার কাছে সেটা হচ্ছে যে আপনার বডি বিল্ডিং এ আসার আসলে রহস্যটা কি? বডি বিল্ডিং এর শুরু হচ্ছে কি ব্যাক ইন 2008 I guess। আমি জয়েন করছি কিন্তু 8 এর লাস্টের দিয়ে জিমে। মানে আই ওয়াজ স্কিনি গাই ভাই, মানে ওই যে ব্যাপার আছে না, স্কিনি, চিকনা চাকনা, ফ্যামিলিতে অ্যাবিউজ করা, এটা বলে ভাই। ইভেন মানে কখনো কি এরকম চিন্তা করছেন যে আমি মানে অ্যাজ এ বডি বিল্ডার স্টেজে যাব, নাকি না চিন্তা করছেন যে না আই ওয়ান্ট টু লুক গুড? আই ওয়ান্টেড টু, মানে মেইন কথা হচ্ছে আই ওয়ান্ট টু গেইন করতে চাইছি ভাই, মোটা হওয়া না ভাই। তখন তো বুঝতাম না তো কিছু। আচ্ছা, তখন ব্যাপারটা ছিল ভাই মোটা হইতে হবে। আসেন এখন বডি বিল্ডিং আসার পরে তো দেয়ার আর লট অফ থিংস, অনেক কিছু ক্লিয়ার হয়েছে। তো ভাবে মোটা হইতে হবে, কই যেতে হবে, অনেকে বলছে জিমে যেতে হবে। তো আমার একটা ফ্রেন্ড আমি একদিন দেখছি, হঠাৎ করে ওর সাথে অনেকদিন পর দেখা হয়েছে, ওই একটু বাফ টাফ, হামস টামস ফুল। আমি কি রে তুই কেমনি কি করছিস? আমি জিমে জয়েন করছি। এই তো ভাই মাথায় ঢুকছে জিম, আব্বুরে মনে করেন অনেক টিয়া করে তখন একটা এলাকার লোকাল জিমে ভর্তি হয়েছি। ঠিক আছে, আমি বলছি ঠিক আছে দেখি দেই কয়দিন আর টিকবো, জানি আর বেশি দিন তো টিকবো না। তো আগে ফ্রিজের ভিতরে ডিম নষ্ট হইতো, মানে ডিম পড়ে আছে, তো পড়েই আছে, কোনো খবর নাই। সেই ডিম শেষ হয়ে যায়, মাহাদি ভাইয়ের জ্বালায় ডিমই খেতে পারে না কেউ ঘরে, ডিমই খেতে পারে। তো এই যে শুরু করলাম, তো একটু আমার হয়তো মেবি আমার হয়তো আমি জেনেটিক্যালি ব্লেসড, খুব কম সময়ে বাফটা হয়ে গেছি। ডেফিনেটলি ম্যান, ইউ আর ওয়ান অফ দা টপ অ্যাথলিট। হ্যাঁ, তো আমার মনে হয় আমি রাইট জায়গায় ক্লিক করছি। এটা হলো অত ডেস্টিনিও ছিল। তো রাইট জায়গায় ক্লিক করছি যে না জিম করি। আমি খুব কম সময়ে ভালো রেজাল্ট পাইছি। এই স্বাভাবিক না, আমি কম সময় যেই করে আমার জায়গা না, যে কোনো ছেলে যদি কম সময়ে রেজাল্ট পায় না, কিন্তু আরো বেশি মোটিভেট হয়ে যায়, মামা রাইট পাইছি। ঠিক আছে, তো এই তো মনে করেন শুরু হইলো। তখন আরেক বন্ধু দিল, দের ইজ এরকম একটা পাউডার আছে, কি খাইলে তো সেটা খাইলে। আমি জীবনের মতো তখন ব্যাকিং 2008, মানে আমার আঙ্কেল তখন আসবে আমেরিকা থেকে, শুনছি ঘাটাঘাটি করে। তখন কিন্তু ইউটিউবে তো এটা ছিল না, গুগল এত বা এসব এত কিছু ছিল না, কিন্তু ফেসবুক এত অ্যাক্টিভ ছিল না। পরে বের করছি ওয়ে প্রোটিন, নিউট্রিশন ওয়েবসাইটে গেছি, হ্যাঁ এটা খাইলে মার প্রোটিন একমাত্র। তখন আমার ওই ডিব্বাটা এখনো আছে, 12 এর ডিব্বা আনছিলাম, ওই ডিব্বাটা এখনো আছে। তো খাইলাম, খাওয়ার পরে আই থিঙ্ক ওরা যতটুকু কাজ করছে, আমার মেন্টালি বেশি কাজ করছে। হ্যাঁ, তো আর একটু গেইন টেইন হয়েছে, এই তো বাস মনে করেন করতে মানে মোটিভেশনাল বুস্ট যেটাকে বলে। হ্যাঁ, আমি কম সময়ে রেজাল্টটা পাইছি, তো এটা আমার আরো পুশ করছে, আরো আগে গেছি। এরকম করতে মাঝখানে হয়তো অন অফ গেছে, ঠিক আছে, পার্সোনাল ইস্যুস বা হ্যাঁ করছি, জিম করছি। দেন আই জয়েন্ড অ্যাজ এ জিম অ্যাজ এ ম্যানেজমেন্ট হিসেবে, অ্যাজ এ চিফ ট্রেনার হিসেবে। তখন মনে করেন আই স্টার্টেড মেকিং মানি, এন্ড তখন মনে করেন আর টু এফোর্ট এটার পিছনে আরো ইনভেস্ট করতে পারছি শরীরের পিছনে। দেন আই গট মোর রেজাল্টস। তারপরে তো মনে করেন দেখলেন আমি আমাদের শ্রদ্ধেয় বড় ভাই ইমন ভাই মিলে আমরা একটা প্রতিষ্ঠান জিম দিলাম। তারপরে আই ডিসাইডেড না, আই থিঙ্ক আই শুড
একটা কম্পিটিশন ট্রাই করি। আমার আমার ভাই বডি বিল্ডিং, আমি টু বি অনেস্ট আমার বলা উচিত না, বডি বিল্ডিং এর প্রতি আসলে তেমন একটা আমার ইন্টারেস্ট কখনোই ছিল না। ওয়ারিং থং এই জিনিসটা আমার ভিতরে নাই। অনেকে হয়তো পছন্দ করতে পারে, ফাইন, যার যার ব্যক্তিগত ব্যাপার। আমার ইচ্ছে ছিল যে মেন্স ফিজিক ব্যাপারটা যদি কখনো বাংলাদেশে স্টার্ট হয়, আই উইল ডেফিনেটলি প্লে। যেদিনই অ্যানাউন্স করছি আমি কিন্তু পরের দিন এসে আপনার সাথে দেখা করছি, ডেফিনেটলি এসেই বলছি ভাই আই ওয়ান্ট টু প্লে। তারপরে তো আমরা একটা ব্যাপার ঘটাই ফেললাম একদম। আর Well, আপনি যখন আসলেন তখন কিন্তু আমি বলি তখন কিন্তু আপনি 2018 এর শেষের দিকে মেবি আসছিলেন, রাইট? হ্যাঁ 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 হ্যাঁ, কারণ আমরা কিন্তু একটা লং অফ সিজনের পরেই প্রেপে ঢুকছিলাম। তো তখন কিন্তু নেপালে একটা সাউথ এশিয়ান গেমস হচ্ছিল মিডের দিকে, রাইট, 18 এর মিডের দিকে। এবং তখন কিন্তু একটা সাউথ এশিয়ান গেমস হচ্ছিল আপনার ইয়াতে, নেপালে। ওখানে কিন্তু মেন্স ফিজিকটা ছিল। তো আমরা কিন্তু ওখানের প্ল্যানটা আমরা করিনি, আমরা চিন্তা করলাম যে না, আমরা লং টাইম সময় নিয়ে আমরা অফ সিজন করি, দেন আমরা ন্যাশনালের জন্যই প্রিপেয়ার হই। এক্স্যাক্টলি। এন্ড ওই সময় তো আমি আবার গেলাম ধরেন 19 ফেব্রুয়ারিতে গেলাম শেরু ক্লাসিকে। তো তখন আপনার ইন্ডিয়া গেলাম, তখন আপনার অফ সিজন প্রেপ চলতেছিল। হ্যাঁ, আমি তো ব্যাপারগুলোর সাথে নতুন ভাই, মানে এখানে কিন্তু আমি কিন্তু ওই ব্যাপারগুলোর সাথে অনেক নতুন। আমি কিন্তু মাঝখানে আমার মনে আছে আমি হঠাৎ করে আপনি আমাকে একটা প্ল্যান দিয়েছেন, আমি প্ল্যান করতেছি, ঠিক মতো করতেছি, এখানে করতেছি, আমি নিজেও বুঝতেছি না এখন আসলে এখানে যে একটা টোটালি ডিসিপ্লিন ব্যাপার করলে কোচকে আপডেট দিতে হয়। কজ মাসেল যেটা এখন যেটা বুঝি, মানে 24 ঘন্টায় মনে করেন আপ ডাউন করতে পারে বডি, কিন্তু 24 ঘন্টায় মানে আমরা ঘুমাইতেই আমাদের রিকভারি তো আসলে ঘুমের মধ্যেই হয়, বাড়া কমা। তো আমি তো তখন এগুলো ব্যাপারগুলো বুঝতাম না। আর এই আরেকটা জিনিস হচ্ছে কি যে আমাদের মাসেল কিন্তু মানে নট অনলি মাসেল, আমাদের কিন্তু ইচ অফ সিজনের পর বডি কম্পোজিশন চেঞ্জ হয়। তখন কিন্তু আপনার সেম প্ল্যান বডি আসলে আমি যেটা ওই যখন আমি স্টাডি করছি এতে পরে আসতেছি যে হিউম্যান বডি কিন্তু আসলে চেঞ্জ হচ্ছে এভরি এভলিউশন, মানে প্রতি 100 বছর 50 বছর পর কিন্তু মানুষের বডি কিন্তু চেঞ্জ হয়। ডেফিনেটলি বডি চেঞ্জ হয়, বডি কম্পোজিশন চেঞ্জ হয়, আপনার জেনেটিক রেসপন্স চেঞ্জ হয়। হ্যাঁ, এখন আমার যেটা আছে দেখা গেল 100 বছর পরে মানুষের বডি অন্যরকম থাকতে পারে, এনভায়রনমেন্ট আছে, জেনেটিক আছে, ফুড আছে, ওয়েদার কিন্তু একটা ফ্যাক্ট করে, মানুষের এনভায়রনমেন্ট ওয়েদার অনেক কিছু ফ্যাক্ট করে আসলে। তো আমিও তখন অনেক কিছু বুঝতাম না, তখন কিন্তু মাঝখানে কিন্তু গায়েব হয়ে গেছিলাম। আপনি আমার হঠাৎ করে একদিন নাম দিচ্ছেন, ভাই কি অবস্থা ব্রো, কোনো আপডেট নাই কেন? তখন আমি আসলে আমি তো জানি না যে আপডেট দিতে হয়, কোচকে আপডেট জানাই তো, দিস ইজ মাই কন্ডিশন, দিস ইজ দ্য ফোর্ট এন্ড অল ব্যাপারটা। তারপরে কিন্তু লাস্ট মোমেন্টে গিয়ে আমি একটু সিরিয়াস হয়েছি। আর ভাই আমার প্রথম আমার মেইন কথা হচ্ছে ভাই খেলা ইটস জাস্ট আ গেম। খেলা তো খেলায় হার জিত আছে, এত সিরিয়াস আর কিছু নাই। মানে হোয়াটএভার প্লেস করতে পারলে আমার টাকা ছিল, প্লেস করতে পারলে আমি খুশি। কারণ জীবনের প্রথম খেলা, এটা তো মানে প্লেস মানে ইটস এ বিগ ড্রিম, রাইট? অনেক কিছু, হ্যাঁ, কিন্তু আমি গিয়ে আমি কখনো এক্সপেক্টই করি নাই যে আই উইল গোনা মেক ইট টু দ্য চ্যাম্পিয়ন। মজার বিষয়টা কি জানেন, স্টেজে আমার ইভন জানেন মজার ব্যাপার কি, আমি যখন আমার চ্যাম্পিয়ন অ্যানাউন্স করছে, ইভন ভাই কইতাছে তুই জিতছস, আমি জিতছি। আমার কাছে ভিডিওটা ছিল, আমাকে যিনি মনে হয় ইমন ভাই মনে হয় ভিডিওটা দিছিল, মানে শকিং মোমেন্ট, আপনি এখনো বিশ্বাসই করতে পারতেছেন না। হ্যাঁ, তারপর আমি রিঅ্যাকশন ছিল কয়েক সেকেন্ড পরে, ও আচ্ছা কয়েক সেকেন্ড পরে, হ্যাঁ রিঅ্যাকশন পরে, তো মানে কয়েক সেকেন্ড পর ইউ আর ইন 30। হ্যাঁ আমি যখন নামলাম, আমি আপনাকে খুঁজতেছি, আপনার পাই না সবচেয়ে বেশি আমার পাইতেছি না। পরে দেখি আমি দাঁড়ায় আছি, ছবি টবি তুললো আনোর ভাই। হ্যাঁ, তো আনোর ভাই তো খুবই ভালো একটা মানুষ। আনোর ভাই আইসা মাহাদি আমার যোগে হক্কা দিয়েছে, মাহাদি ভালো ছিল, মানে আমার যে ভাই কি ভালো লাগছে। আনোর ভাই ডেফিনেটলি ইজ এ গুড, মানে আমাদের বাংলাদেশের একটা প্রাইড। ডেফিনেটলি। হ্যাঁ, তো আইসা যখন জড়ায় ধরে কইছে যে মাহাদি ভালো ছিল, আরে ভাই এটাই আমার মানে পছন্দ করা গেছে। তারপরে তো আপনি খুঁজে পেলাম, আপনি দেখি শোভন ভাইয়ের সাথে আড্ডা মারতেছে। তারপরে আমরা ছবি তুললাম, শোভন ভাই ছিল। আমি তখন মাত্র আসছি, আমি এটা শোনার পরেই ঘরের থেকে বের হইছি, কারণ আমার শো ছিল আপনাদের পরে রাত্রে। আমি ওই ইয়ার কমপ্লিট করছিলাম, মানে আমাদের শো ছিল একদম শেষে। তো এই কারণে আমি তখন মাত্র আসছি আপনাদের ওইটা। আমি বুঝি আপনাদের খেলা ছিল, আপনাদের মেন্টাল অবস্থার একটা ব্যাপার আছে, প্রিপারেশনের ব্যাপার আছে। বাট খুশিও লাগতেছিল আপনাদের রেজাল্টে, কারণ আপনি আর আলবি ভাই দুজনে বাজি মেরে দিছেন একদম। ভাই প্রথম খেলা গিয়েই আমার দুই অ্যাথলিট টিকে গেছে, আর মনে করেন এর চেয়ে বড় আনন্দ আর কি হইতে পারে না। আমি আমার খেলা যে আছে এরপর এটা আপনাদের নিউজটা পাওয়ার পর আমার যে খেলা আছে এটা ভুলে গেছিলাম। আমি কিন্তু বাসা থেকে অলরেডি আপনাদের নিউজ পাওয়ার পরই ঘর থেকে বের হইছি, টু বি অনেস্ট, আমি সত্যি কথা বলতেছি। আমি ঘর থেকে আমার আরো পরে বেরোয়ার ইচ্ছা ছিল, বাট নিউজটা যখন শুনছি তখন আমি আর থাকতে পারতেছিলাম, আমি আমার তাড়াতাড়ি যাইতে হবে।
কারণ ওইটাই মানে আমার দুইটা অ্যাথলেটই ফার্স্ট টাইম স্টেজে উঠছে, তখন আলবি ভাইয়েরও ফার্স্ট শো, আপনারও ফার্স্ট শো, একজন চ্যাম্পিয়ন মেরে দিছে, একজন থার্ড প্লেস করে ফেলেছে। না আমার ওখানে ভাই বেস্ট অনেকে আমার সাপোর্ট দিছে, আম্মু 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 আমার খাবার গুলো রেডি করা, বেশ প্যারা দিছি ভাই। কারণ কার আপনি কার মানে খাবার টাবার কার বন্ধ করে একটা ম্যাচ থাকে খিটখিটে, মানে এটা কি হয় আপনি তো নিজেও জানেন, ইউ আর অ্যান অ্যাথলেট এন্ড আদার প্লেয়ার্স জানেন। সো ওই যে রিয়্যাক্ট করছি ব্যাপারগুলো কিন্তু বুঝি নাই, পরে কিন্তু রিয়েলাইজ করছি, পরে বুঝছি যে একটু রিয়্যাক্ট করছি, আমার খাবার রেডি হয় না অল। সো শি ওয়াজ দেয়ার ফর মি, মাই ফাদার ওয়াজ দেয়ার ফর মি। সো ছিল মানুষজন আমাকে সাপোর্ট দিছে, মেন্টালি সাপোর্ট দিছে, যে যেভাবে পারছে সাপোর্ট দিছে। সো আই এম লাকি, আই থিংক আই এম লাকি, আমি এটা ফিল করি। আমি একটা ভালো কোচ পাইছি, সাপোর্টিভ, মানে ইটস নট আপনি যেটা হচ্ছে আপনি কমার্শিয়াল না, এটা আমাকে সবচেয়ে বেশি ভালো লাগছে। ইউ মেন্টালি সাপোর্ট দিচ্ছেন, ফিজিক্যালও পুশ করছেন, ইউ ট্রাইড ইউর বেস্ট, আমি চেষ্টা করে গেছি আসলে। আমি যে বডি বিল্ডিং এর, আপনি হয়তো আমার সাথে কাজ করে বুঝছেন, আপনি কি ভালোবাসেন, ইটস ইউর লাভ, দিস ইজ হোয়াট ইউ লাভ। আমি আপনি দেখবেন আমি আপনাদের উপরে রাগ হয়ে যাই মাহাদি ভাই, মাঝে মাঝে আমি আপনাদের উপরে রাগ হয়ে যাই যখন দেখি যে সবকিছু ঠিক মতন হচ্ছে না, আমি কিন্তু পুশ করি, আমি রাগ হয়ে যাই। এটা কিন্তু মানে এটা ফেক না, মানে ইমোশন থেকে আসে। আর দেখবেন যে আমার সব স্টুডেন্টরাই কিন্তু ভালো, আমার সব স্টুডেন্টদের সাথে আমার সম্পর্ক ভালো, বাট কিছু থাকে না কয়েকজন যাদের সাথে একটু সম্পর্কটা অন্য লেভেলের হয়ে যায়, তার মধ্যে কিন্তু আপনি আছেন, আলবি ভাই আছে, আলামিন ভাই আছে, মানে আপনাদের সাথে আমার বন্ডিংটা একটু ডিফারেন্ট, কারণ মানে এটা আপনারা সবচেয়ে পুরনো, আপনারা আমার টিমের সবচেয়ে পুরনো, মানে ধরতে গেলে যে এই টিম ভাইপার এইচডি যখন আমি বের করছি, এই টিম ভাইপার এইচডি এর আপনারা প্রথম, এর আগে যাদেরকে প্রেপ করাইছি ওই সময় কিন্তু টিম ভাইপার এইচডিটা ছিল না, বাট আপনারা টিম ভাইপার এইচডি এর একদম শুরু থেকে, we are the beginner, আমরা একদম প্রথম থেকে শুরু করছি, দাঁড়ানো হইছে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সো ওইটাও আছে, প্লাস আপনাদের সাথে আমার একটা ইমোশনাল কানেকশনও আছে। দেখবেন যে মানে আপনি বুঝতে পারতেছেন ব্যাপারগুলা যে হ্যাঁ আমি বুঝতেছি, আপনার ইভেন আপনার কিছু স্টুডেন্ট বলে যে ভাইয়া তো ব্যস্ত, সময় দিতে পারে না, কিন্তু আমি পরে আমি চিন্তা করলাম ভাই হ্যাঁ ইনস্ট্যান্ট নক দিলে কিন্তু সে 9 ইনস্ট্যান্ট আমার দিতেছে, এটা আমার আমি জানি না অন্যটার কি অবস্থা। তো আমি বলছি এই ব্যস্তর মাঝে কিন্তু হি রেসপন্স, হি থিংকস অ্যাবাউট হিজ প্লেয়ার্স, চিন্তা করে তাদের কোনো প্রবলেম। সমস্যা হচ্ছে কি জানেন মাহাদি ভাই, মানে কিছু স্টুডেন্ট আছে কি যে এদেরকে আপনি কখনো খুঁজে পাবেন না, মানে তাদের দরকার, আমি নক করতেছি তাও পাই না, তো আপনি তখন মানে আপনার ভিতর থেকে আপনার এফোর্ট কেমনে আসবে? হ্যাঁ আমাদের একজন আছে তো আশিক ভাই, আমাদের জাপান আশিক ভাই রয়েছে কি, মাসিক ভাই কিছু ঝামেলার মধ্যে জড়ায় আছে ব্যবসা বাণিজ্য নিয়ে, তো খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে। বেশ কিছু ঝামেলার মধ্যে সে আছে, বলছে মাদি আমি খুব প্যারার মধ্যে আছি, আলবি ব্যাক শুনে। আমি ভাই আমাদের দরকার আছে আপনাকে, এমনি কিন্তু সে খুব মজার মানুষ, নাইস গাই। না ওনার কিন্তু কামব্যাক করা উচিত আমি মনে করি, ওনার মধ্যে পটেনশিয়াল আছে। কিন্তু আবার বডি বিল্ডিং এর ব্যাপারটা হচ্ছে কি মেন্টাল স্ট্রেসে, দিস ইজ বডি বিল্ডিং ইজ এক্সপেন্সিভ গেম, ইটস ফর দ্য রিচ পিপল, মানে এটা আসলে গরিবের খেলা না ভাই, যেটা আসলে এটা বড় লোকের খেলা, শৌখিন মানুষের খেলা। ঠিক আছে, আমি আপনার কথার সাথে একমত। খেলতে হলে আপনাকে মেন্টালি একদম রিল্যাক্স থাকতে হবে। এখানে আবার একটা কথা আছে, দেখবেন কি যে ব্যাপারটা হচ্ছে এরকম যে অনেক সময় যে আপনার ডেডিকেশন, ধরেন আমরা তো কেউ কোটিপতির ঘর থেকে আসিনি, কিন্তু আমরা কিন্তু নিজেরা হার্ডওয়ার্ক করে এই পর্যন্ত আসছে, এবং যখন আমি শুরু করি কিংবা আপনি যখন শুরু করছেন, আপনি একটু চিন্তা করে দেখেন যে আমরা কতটুকু খাবার খাই আমাদের বডি ডেভেলপ করছি, তখন আমাদের ছিলটা কি, আমাদের ডেডিকেশনটাই আমাদের সম্বল ছিল। ম্যাক্রো ক্যালকুলেশন, প্রোটিন, ফ্যাট, কার্বন, তখন যেটা জানতাম যে খাইতে এই এলো খাইতো কি খাইতো, তখন আমাদের বয়সও কম ছিল, এটা একটা ফ্যাক্ট যে বয়স কম ছিল, রেসপন্স করছে, বাট যদি এলিট লেভেলে যাইতে আমাদের ম্যাক্রো কাউন্ট করে যাইতেই হবে। তখন থেকে যদি আমি চিন্তা করি যে আসলে আমি এখন ম্যাক্রো কাউন্ট করে খাইতেছি, তখন যদি ম্যাক্রো কাউন্ট করতে আজকে কই থাকতাম। কিন্তু তারপরও যে মানে আমি কোনটা বলতেছি যে ডেডিকেশনের যে একটা ব্যাপার আছে, ডেডিকেশনের কারণে কিন্তু আমরা ওই মানে দেখেন তখন আমাদের টাকা পয়সা নাই, কোনো কিছু নাই, কোনো ব্যাকআপ নেই, তাও কিন্তু আমরা আইসা বসছি জায়গা মতো। এক্সাম ভাই আমার সকাল বিকাল দুপুর বেলা 3টার দিকে না 4টার দিকে আমার এক্সাম, ম্যাথস বি এক্সাম, আমি সকালে গেছি জিমে যাই, এই লেভেলে পাগলামি করছি, জ্বর কি এর জ্বর যাই ব্যায়াম করে এরকম পাগলামি করছি, কি পাগলামি করছি রে ভাই। মজার ব্যাপার হচ্ছে জানেন না, মানে ব্যায়াম আমার কইছিল, মানে যেটা হচ্ছে কি পানি খাইতে হবে, বেশি করে খাইতে হবে না, আমি এতই খাওয়া খাইছি আমি খায়া বমি করছি, এটাও মনে আছে আমার, পাগলামি করছি, কাঁচাড়ির মতো খাইছি ভাই, অনেক পাগলামি করা হয়েছে, অনেক কিছু করা হয়েছে এক্সট্রিম। মানে এখনকার পোলা পাইন মানে ওদের কোনো আইডিয়াই নাই, হ্যাঁ এটা খাইতে পারবো না, ওইটা খাইতে পারবো না ভাই, ডিম খাইতে পারি না, ডিম সিদ্ধ খাইতে পারি না, চিকেন ব্রেস্ট খাইতে পারি না, মানে এত ক্লায়েন্টসের এত রিকোয়ারমেন্ট, চিজ খাই না, ডেরিতে সমস্যা, ওইটা সমস্যা, আমরা তোমার খালি খাইছি,
মানে এত মজা করে ডায়েট দেওয়া হয়, তারপরও মনে করেন না ওইটা হবে না, এটা হবে না। আচ্ছা, এখন ডায়েটের জায়গা থেকে, যেহেতু আমরা ডায়েটের জায়গায় চলে আসছি, তো ডায়েটের জায়গা থেকে এখন আমার আপনার কাছে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে ধরেন কন্টেস্ট প্রেপ আর অফ সিজন, আমাদের তো দুইটা ফেজ। এই দুইটা ফেজে অফ সিজনের কোন পার্টটা আপনার বেশি ভালো লাগে আর কন্টেস্ট প্রেপের কোন পার্টটা আপনার বেশি ভালো লাগে? অফ সিজনের মজা যেটা হচ্ছে ভাই, আই ক্যান হ্যাভ কার্বস, ভাই রাত ভাত খাওয়া যায়, মাছে ভাতে কার্ব বাঙালি। ইজ লাইফ। ইয়েস। আর অফ সিজনের কিন্তু এই যে বডিরও একটা মাঝে মাঝে যে অন্যরকম মজা। আপনি মাঝে মাঝে যে আপনি ডিমের ছবি দিয়ে যে ইয়াক লেখেন, ওয়াই? কেন এটা তো জানেন ভাই, এটা আমি জানি না আপনার কেমন ফিল হয়, আমার আসলে খেতে ভালো লাগে না। আমি মনের জোরে খাই, আমি শরীরের জোরে কিন্তু খাই না। মানে ডিম আপনি লাইক করেন না, ব্যাপারটা এমন? খাইতে খাইতে ফেড আপ। এখন যেমন এই যে চিকেন, যেমন মানে আমি যে মাঝে মাঝে বিভিন্ন রেসিপি ট্রাই করি আর কি, বুঝছেন না পাইরা। তো মাঝে মাঝে ওই যে আমি যেটা করি, মাংস ব্লেন্ড করে আমি প্যাটি বানায় খাই। রিসেন্টলি একটু ডিফারেন্ট ভাবে একটু কারি করে খাইতেছি অ্যাজ বাল্কিং। আবার যখন কাটিং এ থাকি তখন মনে করেন আপনার ওই যে এয়ার ফ্রায়ারে দিয়ে জাস্ট একটু হালকা মশলা দিয়ে ভেবে খাচ্ছি। সো ওইটা ওইটা আমার ওয়াইফ একদিন, বুঝছেন, একটু ট্রাই করে দেখি, খাওয়া পরে বলতেছে তুমি কিভাবে খাও, আমার তো খাই মানে গন্ধেই বমি লাগতেছে। তখনই বলে তোমাদের আসলে ডেডিকেশন লেভেল, তোমরা যে কি কষ্টটা করো। তো মানে আমাকে যদি আপনি আমি খুব দেশি ফুড পছন্দ করি, ফ্রম মাই ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বলে যেটা, আপনি যদি আমাকে মনে করেন খুব হেভি রিচ ফুড মানে পোলাও মাংস রোস্ট দেন, আর সামাজিক সাইডে একটু ভাত, একটু গুঁড়া মাছ বা শুটকি ভর্তা দেন, আমি ওইটাই খাবো। আমি হলো ওই ছেলে, আমাদের বাঙালি ফুড, বাঙালি ফুড, আমি হলো পিওর দেশি ফুড লাভার, ঠিক আছে। যেমন ওই দেশি মুরগির যে একটা মনে করেন কারি, আপনার লাকড়ি চুলায় রান্না, দ্যাট স্মেল, আই লাভ দিস থিংস। ওয়াও ওয়াও, জোস জোস। বাট ফর প্রফেশন পারপস, প্যাশন পারপস হয়তো খাইতে হয়। আপনি আমার চিট মিল দিলে জানেন, আপনি যদি আমার চিট মিল দেন না, আমি কিন্তু বলেন যে বার্গার খাইতে, আমি মাঝে মাঝে বার্গারই খাই না, দেখা গেলো ওই মাছ মাংসটাই খাই, ভাতটা খাই, নর্মাল মাংসটাই খাই, দ্যাটস ইট। ওই আলু দিয়া ভুনা, একটু ভাত মাংস একটু সবজি, দ্যাটস এটাই খাই আমি, চিট মিল ওটাই খাই। বাট টু বি অনেস্ট মাহাদি ভাই, বার্গার যদি আপনি বার্গার খান তাহলে কিন্তু পরদিন আপনার বডিতে একটা ভয়ানক লুক আসে। এটা আমি বলতেছি, আমি আপনার সাথে, বার্গার ইজ এ রিয়েলি হেলদি মিল। মানে না, আপনার বডিতে স্পেশালি, আমি অন্য অনেকের বডিতে এরকম দেখিনি, আপনার বডিতে না। বার্গার, আপনার বডিতে বার্গার খাওয়ার পর ডিফারেন্ট লুক আসে, কেন আসে জানি না, বাট আসে, সুন্দর একটা লুক আপনার আসে। স্যুট করে আমার। এটা কিন্তু একটা প্রমাণও আছে আমাদের 2019-এ চ্যাম্পিয়ন মারার আগে। হ্যাঁ, আপনার এবারে হ্যাঁ ছিলেন 22 বেশ ভালো। আমার তো কিছু ল্যাকিংস আছে, এটা আমি নিজেও জানি, এটা বলে ইমন ভাইয়া বলে, সবাই জানে যে আমার কিছু দুর্বলতা আছে, প্রেজেন্টেশনে আমি খুবই উইক। তবে না মাহাদি ভাই, আমি অনেস্টলি, আমি এখানে মানে সবাই দেখতেছে ব্যাপারটা, যেহেতু আমি এখানে কটা জিনিস বলবো যে আপনার 2019-এ যখন কন্ডিশনটা আসে, আপনার কিন্তু তখন প্রেপের ডেডিকেশন লেভেলটা অন্যরকম ছিল, এবং আপনার ইভেন আপনার যখন অফসিজনে আমরা সবকিছু ফিক্স করে ফেললাম, যখন আপনি ঠিক মতন চেক ইন দেওয়া শুরু করলেন, এভরিথিং, আপনার বডি কিন্তু অন্য লেভেলে পিক করছিল। এরপরের ইয়ারগুলাতে হয়তো বা মানে মনের মতন এই লুকটা না আসার পিছনে সবচেয়ে বড় কারণ কিন্তু ছিল আপনার অফসিজন। আমি মনে সাডেন ডিসিশন নিছি, এর মধ্যে আমাদের প্যান্ডেমিক গেল, মেন্টালি একটা ডিস্টার্ব ছিলাম, বিকজ আমার কিন্তু দুইটা জিম ছিল, আমার একটা জিম বন্ধ হয়ে গেল, আই হ্যাড নো ফিনান্সিয়াল ইস্যুস, আমার কিছু ওই ওই ল্যান্ডলর্ডের সাথে বেশ সমস্যা ছিল, মানে আমার ভাই একটা বিজনেস ডেফিনেটলি ভাই, আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, তো এটা তো আসলে ওই জায়গা থেকে ওইটাও আমি আই ডিসাইডেড টু না লেটস প্লে। তো মেন্টালি খুব ব্রোকেন ছিলাম, তাও আমি ট্রাই করছি। 2020-তে কিন্তু মানুষ অনেক ফিনান্সিয়াল প্রবলেমও ফেস করছে, ইনকাম সোর্স অনেক বন্ধ হয়ে গেছে, কত মানুষ শেষ হয়ে গেছে, তো ওই জায়গা থেকে কিন্তু ওই জায়গায় প্রিপ হওয়ার স্টাফ, এন্ড উই ডিড ইট। তো আমি আমার বেস্ট ট্রাই করছি। তো আর প্রেজেন্টেশন উইক, এটা আমি নিজে বলি, আমার প্রেজেন্টেশন ডেফিনেটলি উইক, এটা নিয়ে আমি কাজ করি এখন, আমার আরো কাজ করা উচিত। এবং একটা বিষয় হচ্ছে, যখন যেটা হয় ভালোর জন্যই হয়, খারাপের জন্য কিছু হয় না। সো ধরেন ভাই ইটস জাস্ট আ গেম ব্রো, এত সিরিয়াস আল্লাহ যা ডিসিশন নেয় ভালোর জন্যই নেয়, আপনাকে হয়তো আল্লাহ পুশ করছে নেক্সট লেভেলে যাওয়ার জন্য। হ্যাঁ, সো ইটস জাস্ট আ গেম, গেম খেলায় হার জিত আছে, ডেফিনেটলি সবাই তো আর জিতবে না, সবাই তো জিতবে না। বাট আপনি কি শিখলেন এটা হলো মেইন জিনিস। হ্যাঁ, ইউ লার্ন ফ্রম ইওর লাস্ট মিস্টেক। আমরা কেউ হারি না, আমরা আইদার শিখি আর নাইলে আমরা জিতি। এক্স্যাক্টলি আমরা কেউ হারি না। তো এটা তো সিরিয়াস হওয়ার কিছু নাই।
আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে মাহাদি ভাই, ধরেন চ্যাম্পিয়ন মারার পর আপনার লাইফে তো কিছু চেঞ্জেস আসছে ইনস্ট্যান্ট, ডেফিনেটলি তো এই চেঞ্জেস এর কারণে আপনি কি কি চ্যালেঞ্জ ফেস করছেন? চ্যাম্পিয়নের পরে অনেকে আমার থেকে অনেকে এক্সপেকটেশন বাড়ছে আর কি, যেমন আমার কিছু ছোট ভাই বাদার বলেন বা ফ্যান বলেন, তারা মনে করছে আমি হয়তো নেক্সট টাইম আরো বেটার করবো and all। আমি এটা নিয়ে খুব ডিপ্রেশনের ভিতরে ভিতরে আমি এটা খুব আমাকে খেয়ে ফেলছে যে আমি এবার না করতে পারি আমি কি হবে না কি হবে, আমি এটা নিয়ে খুব ভাবছি যে তারা কি ভাববে। আমার একটু প্রবলেম আছে, এটা বাই বন্ড মেবি, আমি ওভার থিঙ্ক করি, কিন্তু আমার এখনো আছে, আচ্ছা। ওভার থিঙ্ক করি আমি। হ্যাঁ, ওরা কি ভাববে। আমার কিন্তু অনেকে বলে, যেমন যে ভাই রুসলান ভাই বলে বা রাজীব ভাই, দেব ভাই, ওরা বলবে যে তোমরা স্মার্ট পোলাপাইন, তোমরা হচ্ছে সামনে আসবা, কথা বলবা, ইউ গাইজ স্মার্ট, কথা বলতে জানো, তোমরা ইউ গাইজ গুড লুকিং গাইজ, তোমরা ইন্ডাস্ট্রিয়াল সামনে ইয়ে করবা, তোমরা এই চুপচাপ বসে থাকো, তোমরা কেন এইসব ভিডিওস এগুলো কেন করতেছ না? ওই যে মানুষ কি ভাববে একটা, যদি ইন কেস ওই যে একটা নেগেটিভ ভাই, পজিটিভের সাথে নেগেটিভ থাকবে, ইটস ন্যাচারাল। একটা ওই ব্যাড কমেন্ট করবে, তো আমি এটা নিয়ে মনে করেন ওভার থিঙ্ক করতে শেষ, এই চিন্তা করে মনে করেন কিছুই করা হয় না। এটা আমার ডিজিজ, আই থিংক ইট ইজ মাই ডিজিজ। এটা আসলে মানে অনেকের মধ্যেই এই সমস্যাটা আছে, মানে এটা আর আমি সমস্যা বলবো না, আমি ইন্ট্রোভার্ট। যেমন আজকেও আমার ওই জিমে ছোট ভাই বলতেছে যে তোমার কি নাকি, আমি যেটা শুনছি আর কি, তুমি যখন খেলো টেলো বা তোমার যারা চিনে আর কি, যে তুমি নাকি অনেক তোমার দেখলে মনে হয় তুমি অনেক রাগী বদমেজাজি, কিন্তু আসলে তুমি কিন্তু ওইটা না, তুমি আসলে ইন্ট্রোভার্ট। তুমি আমার কিন্তু খুব মানে আমি ট্রেন করতেছি, আমার থেকে ডায়েট প্ল্যান নিতেছে, খুব মজা পেতেছে ব্যাপারগুলোর সাথে, আমি ওটা পেতেছি, এটা কর এমনি কর, এটা তুমি কিন্তু আমার খুবই জলি মাইন্ডেড। আমি অনেক ইন্ট্রোভার্ট, সবার সাথে আমি খুব ওপেন হইতে পারি না, বাট যার সাথে ওপেন আমি অনেক ওপেন, না আপনি আমারে জিজ্ঞেস করেন কি জানেন না আমার ব্যাপারে, বা আমি আমার কত কিছু শেয়ার করি। আমি আর মাহাদি ভাই যদি বসি, আমরা দুজন যদি বসি, অনেক এমনি কিন্তু অনেক আওয়ার জায়গা আড্ডা আবার ইমন শেষ ভাইও হয় না। আছে, আড্ডার হ্যাঁ, শেষই হয় না, শেষ কত হয় না। ইতিহাস, কত কাহিনী। বাই দ্য ওয়ে, আমরা আরেকটা পডকাস্টে ইমন ভাইয়ের সহ আনবো, ওনার সাথে হ্যাঁ, আমাদের এটা অনেক আসলে আড্ডা I think আছে। এটা করা উচিত। না, ওনাকে নিয়ে আমি করব, আমার এইটার প্ল্যান ছিল, আমি কিন্তু জানেন আমার কিন্তু বেসিক্যালি প্ল্যান ছিল মানে ইমন ভাই কিন্তু আমাদের এই ফিটনেস ইন্ডাস্ট্রিতে অনেক কিছু দিছে, বাংলাদেশের প্রথম ডেফিনেটলি ম্যান, ওনার তোলা ছবি দিয়ে আমি এখনো চলতেছি, আমার আর কোনো ছবি নেই ওনার ছবি ছাড়া। স্বপন ভাই এটা ডিনাই তো করতেই পারবো না, স্বপন ভাই চলতেছে ডেফিনেটলি। বাংলাদেশের অনেক বড় বড় টপ বিল্ডার যে ছবিগুলো সে দিছে এখন না, আগে ভাই জিমে কি ছবি লাগাইতো, আর্নল্ড শোয়ার্জনেগার বা যে টপ বডি বিল্ডার ইন্টারন্যাশনাল, বাংলাদেশে কিন্তু প্রথম আমরাই হচ্ছে আমাদের জিমে দেশি বডি বিল্ডারদেরকে প্রমোট করলাম ভালো ভালো ছবি তুলে, নেক্সট সবাই করা শুরু করলো। তো একটা সে কিন্তু এই চেঞ্জেসটা আনছে। তারপরে যে শুট করা, কম্পিটিশনের পরে শুট করা, প্রি শুট, এবারে কম্পিটিশনে যখন ওই যে প্রথমবার একটা স্টুডিও দেওয়া হইলো, হ্যাঁ এটা কিন্তু বেশ এখন সবাই করতেছে। আর আরেকটা জিনিস হচ্ছে যে ইমন ভাই নোজ যে বডি বিল্ডারকে কোন অ্যাঙ্গেল থেকে শটটা নিতে হবে, তার মধ্যে এটা সবাই জানে না, এটা সবাই জানে না, এটা একমাত্র সেই জানে যে জিম করছে। কালকে মোতালেব ভাই এটাই বলতেছিল যে নতুন নতুন যারা আসছে ওরা তো খুব করতেছে, কিন্তু আপনি কেন হারাই গেলেন। সে পরে এটা নিয়ে সে নিজে একটু ডিপ্রেসড হয়ে গেছে যে আসলে আমার থাকা উচিত ছিল। আমি অনেক আগে থেকে বলতেছিলাম, যাক তার পার্সোনাল ইস্যু, ফ্যামিলি ইস্যু, তার ফ্যামিলি বিজনেস দেখতে হয়, ঢাকা এখন সময় দিতে পারে না, এগুলো পারে না। ইমন ভাই যদি চাইতো, আমার লাইফের তো সে যে ছবিগুলো সে দিছে, মানে আমি তো আমার মানুষজন চিনছি, কিন্তু তার ছবি অনেক বড় একটা জিনিস। আমাদের জিমে গেছিলাম, ভিজিটে গিয়ে দেখি আমার ছবি লাগানো, মোতালেবের শোরুমে আমার ছবি লাগানো, সেই কার জন্য, ইটস বিকজ অফ হিম। রাইট। আর আরেকটা বিষয় হচ্ছে যে মানে ইমন ভাইয়ের যে ছবির মানে ওনার ছবিগুলা কথা বলে, ছবিগুলো যে তুলে না বডি বিল্ডারের, এটা মানে নরমালি কিন্তু একটা বডি বিল্ডার ছবি তুলে কি হয়, দেখলে মনে হয় যে একটা বডি বিল্ডার বডি নিয়ে দাঁড়ায় রয়েছে, বাট ওনার ছবিতে বডি বিল্ডারের পুরো বডিটা কথা বলে। হ্যাঁ, যে আপনার ছবি, আমার ছবি, আনোয়ার ভাইয়ের ছবি, সাকিব ভাইয়ের ছবি, মানে স্বপন ভাইয়ের ছবি তো ভাই ওটা তো মনে করেন গরম করে ফেলছে। এমন কোন জায়গায় নাই মনে হচ্ছে স্বপন ভাইয়ের ছবি ইউজ হয় নাই, সব জায়গায় ইউজ হয়েছে। আর আরেকটা জিনিস হচ্ছে যে ইমন ভাই যদি চাইতো তাইলে কিন্তু উনি ক্রিস বামস্টারের যে ভিডিওগ্রাফার আছে ক্যালভিন নাম, আপনি আমার ইনস্টাগ্রাম দেখতে পারেন, উনি কিন্তু ওর লেভেলে বাংলাদেশের ক্যালভিন নিতে পারতো না, মানে উনি পারতো, এটা আমি ড্যাম শিওর, আমি কনফিডেন্ট। ওনার ভিডিওগ্রাফি বলেন, ওনার পিকচার তোলার কোয়ালিটি বলেন, মানে লোকটারে আমি ধরুম দাঁড়ান শুন ধরেন, তার সাথে একদিন আসেন না, সমস্যা নাই, তার সাথে আমি আসবোই এবং তার আমি ধরতেছি দাঁড়ান।
তার আমি ধরতেছি আপনি সহই থাকবো বেসিক্যালি কি মাহাদি ভাই আপনার সাথে আমার অ্যাকচুয়ালি প্ল্যান ছিল যে আমি আপনাকে নিয়ে আপনি আলবি ভাই সহ আমি পডকাস্টটা করবো, পরে আমি ভাবলাম যে আপনার দুজন আমি একসাথে মিলে যেতে পারতেছিলাম না, দ্যাটস ওয়াই এই ডিলেটা হয়েছে। কারণ আলবি ভাই লেট নাইট জাগে না আর আপনি আর আমি জাগি, মানে আমাদেরকে পাওয়া যায়, বাট আলবি ভাই 10টার পরে ওনাকে পাওয়া যায় কারণ ওনার সকালবেলা উঠে 4:30-5টার দিকে ওনার ক্লায়েন্ট থাকে, ফরেনাররা অনেক আর্লি মর্নিং ট্রেনিং করে, দ্যাটস ওয়াই ওনার চলে যেতে হয়, তো আর্লি না ঘুমাইলে তো উনি পারবে না, আবার ওনার বেবি আছে সবকিছু, 2টা বাচ্চা, অনেক মেইনটেনেন্স ফ্যামিলি। হ্যাঁ পরিশ্রম করে ভাই, আলবি ভাই যে পরিশ্রম করতে পারে, ও মাই গড, আমি ভয়ানক আলবি ভাই যদি আলবি ভাই জেনেটিক্যালি অত ব্লেস না, কিন্তু সে যে এফোর্ট গুলো দেয়, এই এফোর্ট যদি আমি দিই, আয় হায় তোর খবরই আছে। মানে আলবি ভাই একটা এক্সাম্পল যে আলবি ভাই কিন্তু আসলে জেনেটিক্যালি ওইরকম ব্লেসড না যেরকম অন্য অ্যাথলেটরা, বাট উনি ওনার জেনেটিকের সঙ্গে ফাইট করে যে জায়গায় আসছে। হ্যাঁ ভাই তো দ্যাট ইজ ট্রু। হ্যাঁ আমি চিন্তা, আমার মনে হয় যে এফোর্ট যদি আমি দেই, হ্যাঁ যে খাবার মিল টাইম টু টাইম মিল নেওয়া এত কিছু, যে পরিমাণ এফোর্ট, পোজিং, প্রেজেন্টেশন সব দিক দিয়া, এটা আমি দিলে মনে হয় আরো কত বেটার করতে। আলবি ভাইয়ের পোজিং ডেফিনেটলি খুবই সুন্দর, প্রেজেন্টেবল এবং মানে দেখার মতো। হ্যাঁ তার প্রেজেন্টেশন সুন্দর, সে এগুলো স্টাডিও করে, বেশ ডেফিনেটলি ইন্সপায়ারিং। আচ্ছা আরেকটা কোশ্চেন, এখন আমি আমার নেক্সট কোশ্চেনে যাবো মাহাদি ভাই, সেটা হচ্ছে যে আপনার তো নিজস্ব জিম আছে, জি, তো জিমটা কিভাবে দেওয়ার প্ল্যান করলেন, দেন এখন আপনার জিমের কোন সিচুয়েশনে আছে? জিমের প্ল্যান হচ্ছে, আমি একটা জিমে তো ওই যে বললাম যে ম্যানেজমেন্ট পুরো জিমটা সেটআপ আমি করছিলাম, তো আমি দেখাশোনা করতাম, ট্রেনারও ছিলাম, চিফ ট্রেনারও ছিলাম। দেন ইমন ভাই আমার প্রায় আসতো, এখানে আড্ডা মারতাম, জিমে আসতো, তখন বলতেছিল যে সে একটা জিম দিবে এরকম চিন্তা ভাবনা করতেছে, তো সে আর তার ফ্রেন্ড মিলে সে হি ইজ দ্য ইনভেস্টর সামথিং, আই ডোন্ট নো, বাট হবে বলতেছে, তো আমার বলতেছিল তুই থাকবি, তুই হবে ট্রেনিং সবকিছু দেখাশোনা করবি, ঠিক আছে সমস্যা নেই। তো যাক সামহাও তাদের মধ্যে হয়তো ব্যাপারটা ঘটে নাই, তারপর বলছে চল তুই আর আমি মিলা দিই। আমি বললাম যে আসলে আমি দিব, আই ডোন্ট হ্যাভ দ্যাট মাচ ক্যাপিটাল, দেখি বাসাতে কোনো সাপোর্ট টাপোর্ট পাই কিনা। দেন বাসায় কথা বললাম, ঠিক আছে দেখি, মানে ব্যাপারটা না অনেকদিন বেশ কয়েকদিন, আচ্ছা দিয়ে পরে কিছু চিন্তা করলাম যে বাসার থেকে একটা মোটামুটি গ্রিন সিগন্যাল আসছে। তারপরে আমরা লোকেশন ডিসাইড করলাম যে লোকেশন কই দিব, তো আসাদগির একটা প্লেস পাইছি, তো আসাদগির লোকেশনটা ভালো, উপরে ছিল। এটা কি প্রথম জিমটা আসাদগিরেরটা, তো আসাদগিরেরটা তো ফাইনালি যেটা হচ্ছে ওই যে এখানে দিব, তো মনে করলাম যে এলাকার একটা সার্ভে করি, আমি আর ইমন ভাই ঘোরাঘুরি করতেছিলাম, মানুষজনের সাইকোলজিটা বুঝতেছিলাম, এখানে জিম দিলে চলবে কিনা একটু স্টাডি করি, কারণ কোনো কিছু দেওয়ার আগে এটা নিয়ে স্টাডি করা বেটার হবে। তো করতে গিয়ে আমি পা ভাঙলাম, প্লাস 1 মাস ভাঙছিল। হ্যাঁ পা ভাঙছিল, 1 মাস বিছনায় ছিলাম। তারপর ফাইনালি আমার এই পা ভাঙ্গা অবস্থায় দেন আমরা ডিসাইড করলাম যে না আমরা একটা কনফার্ম নিব, তারপরে অ্যাডভান্স করলাম, তারপর মুতাল্লিব ভাইয়ের কাছে গেলাম, মুতাল্লিব ভাই বেশ ভালো একটা সাপোর্ট দিয়েছে, বেশ ভালো সাপোর্ট দিয়েছে, প্রথমবার দিকে আমাদেরকে বেশ সাপোর্ট দিয়েছে। তো সামহাও আমরা খুব ভালো মানে কি নতুন কিছু নিয়ে এসেছি ইন্ডাস্ট্রিতে, জিমের মধ্যে ইন্টেরিয়র করা, চেঞ্জ করা, কালারিং, নতুন ভিডিওস করা, বাংলাদেশে প্রমোট করা, তারপরে যে সফটওয়্যার বা ডিভাইসের ব্যাপারগুলো, যে নতুন একটা জিনিস নিয়ে আসলাম যে কার্ড ব্যাপার, ওইগুলো আমরা প্রথম নিয়ে আসছি, অনেক কিছু নতুন কিছু দিছি, তো মানুষজন ইন্টারেস্ট মজা পাইছে, বেশ ভালো করতেছিলাম। দেন উইদিন 7 মান্থস আমার ফ্রেন্ডের বাড়ির নিচে একটা স্পেস বেশ করে দিনতে পড়ে আছে, লোকেশন ভালো, অত জায়গাটা একটু ধুলাবালি বেশি এন্ড ক্রাউডেড প্লেস, বাট ইটস এ গ্রাউন্ড ফ্লোর, তো আমার একটু পাওয়ার লিফটিং, মানে গ্রাউন্ড ফ্লোর জিমের জন্য কিন্তু বেস্ট, রাইট, ইটস ওপেন প্লেস। তো ফ্রেন্ডরে অনেক কিছু বলার পরে ফ্রেন্ড আঙ্কেল বলেছে ঠিক আছে আমার ছেলের বন্ধু ইয়ে করবো, তো ছেলের মতো ঠিক আছে করে, উনিও বেশ সাপোর্ট দিল। দেন উইদিন 7 মান্থস আমরা আরেকটা দিয়ে দিলাম, উই আর ডুইং গুড, আমরা ভালো করতেছিলাম। সামহাউ দ্যাট প্যান্ডেমিক আমাদেরকে একটু কমর ভেঙে দিছে আর কি, আমাদের ওই ব্রাঞ্চটা ক্লোজ করতে হয়েছে। তবে আমার কাছে মনে হয় প্যান্ডেমিকে মনে হয় সবচেয়ে বেশি জিমের ক্ষতিগুলো বেশি হয়েছে, জিম ওনারদের জিমগুলোতে, মানে আমরা তো ওইটার ওয়ান অফ ভিকটিম আপনারা। হ্যাঁ আমরা ভিকটিম, আমি না, আর অনেকেই কিন্তু অনেকে, মানে আমি বললাম ওয়ান অফ ভিকটিম আপনারা। হ্যাঁ ওয়ান অফ দ্য ভিকটিম। সামহাউ আমার আরেকটা যেমনকে টিকে রাখছি, তো ওই জায়গা থেকে ঘুরে দাঁড়াইতে এখনো আসলে পারি নাই, কারণ যে পরিমাণ ধাক্কা টাকাইছি ওর থেকে এখন আমরা ঘুরে দাঁড়াতে পারিনি। তারপর তো চলতেছে ইটস গোয়িং অন,
খারাপও বলবো না, ভালো বলবো না, খারাপ মাঝে মাঝে খারাপ তো মাঝে মাঝে ভালো, তো ইটস নট দ্যাট ব্যালেন্স। আর এখন তো কম্পিটিশন অনেক হার্ড, কম্পিটিশন আমি একটু অনেক হার্ড। ইন্টারাপ্ট করতে চাই ছোট করে, একটা প্রশ্ন হ্যাঁ। এসে পড়ছে মাথায়, আপনার কথা থেকে আমার খালি প্রশ্নগুলো ঘুরে মাথায়। দেন 2 দিন পর পরই মানুষজন আমারে বলে অনেকে যে আরে ভাই একটা জিম দিয়া দেন। তো আমি তো অনেক কিছু আপনাদের সাথে অনেকদিন, আপনাদের যখন ওই যে আপনাদের কিন্তু একটা জিমের আমি ভিডিও শুটে আমি ছিলাম, হ্যাঁ মেবি এই যে এখন যেটা আছে এটারই শুটে আমি করছিলাম, মানে হ্যাঁ হ্যাঁ। ইমন ভাইয়ের সাথে। শুটটা শুরু হয়েছিল রাত্রে, মানে রাতের বেলা। 8:30টার দিকে শুরু হয়েছে, তখন কিন্তু আপনার সাথে আমার দেখা হয়েছিল জিমে, দেন আপনি হ্যাঁ চলে হ্যাঁ গেছিলেন। হ্যাঁ হ্যাঁ দেন হ্যাঁ। না, আপনি ছিলেন মনে হয়, না আপনি ছিলাম, চলে কিছুক্ষণ গেছেন। ছিলাম, রাত পর্যন্ত ছিলেন, ছিলাম, হ্যাঁ 1টা পর্যন্ত ছিলাম। ভাই, এটা 5:30টার দিকে শেষ হয়েছে ভাই শুট। হ্যাঁ 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 হ্যাঁ। মানে হ্যাক স্কোয়াটার লেগ প্রেস মারতে মারতে পাটা পুরো মচমচ হয়ে গেছিল আমার। আমি জানি তো ইমন ভাই শুটের সময় খুব প্যারা দেয়, 12টা হ্যাঁ বাজে ফেলে, হ্যাঁ, তার কিন্তু ইমন ভাই পারফেকশন না আমারে, হওয়া পর্যন্ত সে টর্চার হ্যাঁ, করে। আমি খালি আমার একটা কথা বলে, ভাই খালি একটু পারফেক্টটা দেন, পারফেক্টটা আসুক, তবে দেখবেন আপনি কি পাইতেছেন। খালি এটা বইলে আমার খালি মার আইছে। তো মানে আমি তো আপনাদের সঙ্গে তখন ছিলাম, কথাবার্তা বলছি, জিমের সম্বন্ধে সবকিছু শুনছি। তো মানুষ যেভাবে বলে ফেলে যে একটা জিম দিয়ে দেন, ওপেন করে ফেলেন, হ্যাঁ, এটা কতটুকু ইজি একটু অ্যাজ এ জিম ওনার আমি আপনার মুখ থেকে শুনতে চাই। ভাই জিম দেওয়া এক জিনিস, মানে আমি জিম করি, হুম, হ্যাঁ আমি জানি যে হয়তো জিম দিলাম, জিম জিম দেওয়া আর বিজনেস দুই জিনিস। রাইট। মানে আমি শখের বসে জিম দিলাম, এটা এক জিনিস, আমি বিজনেস করব, আমি ইনভেস্ট করছি, আমার এখান থেকে টাকা বের করতে হবে। ডেফিনেটলি ডেফিনেটলি। আর এখন তো ইনভেস্টমেন্টের ব্যাপারটা অন্যরকম, অন্য লেভেলে চলে গেছে, কিন্তু এখন আপনি যদি বিজনেস সম্পর্কে আপনার নলেজ না থাকে, মানে বিজনেস করতে হবে আপনাকে, বিজনেস সম্পর্কে বিজনেস থেকে ম্যানেজমেন্ট করা, আপনাকে মার্কেটিং করা, আপনাকে কাস্টমারকে ভালো সার্ভিস দেওয়া, ইটস আ হসপিটালিটি বিজনেস, এটা কিন্তু একটা ডেফিনেটলি। সেবামূলক ব্যবসা, ঠিক আছে? তো সেবামূলক ব্যবসায় আপনাকে ভালো যদি সেবা না দিতে পারে না, আপনি টিকতে পারবেন না, ইউ ক্যান নট সার্ভাইভ। এটাকে এখানে এক্সপেন্সেস আছে, এভরি মান্থ একটা বেশ ভালো অ্যামাউন্ট অফ এক্সপেন্সেস আছে। তো ব্যবসা এক জিনিস আর জিম এক জিনিস। এখন বেশিরভাগ মানুষ এখানে, আমি যেটা এখন দেখতেছি, যেমন আমি যে জিম দিছি প্যাশন থেকে, ইমন ভাইয়েরও প্যাশন ছিল, তো সে যেমন বিজনেস স্ট্র্যাটেজি, সে বিজনেস ভালো বুঝে, আর আমি জিম ভালো বুঝি। আমাদের ডিপার্টমেন্ট কাজ কিন্তু এখনো ভাগ করা, পুরো জিমের ভিতরে পুরো যা আছে আমি সবকিছু করি, মেশিন দেখা, চুজ করা, ট্রেনিং এন্ড এভরিথিং এভরিথিং জিম। আর টিম মার্কেটিং যা মার্কেটিং, আছে, মার্কেটিং, অ্যাকাউন্টস এভরিথিং, ওটা ইমন ভাই, ওটা অ্যাজ ইউ আর এ বডি সে বিল্ডার। আমারটা ইন্টারফেয়ার করে না, আমি তারটা ইন্টারফেয়ার করি না। তা আমাদের বন্ডিংটা এখানে বেশ ম্যাচ হয়েছে। আর এখানে আরটা হচ্ছে, যারা এখন যারা জিম দিচ্ছে, আমি আমাদের 2 ব্রাঞ্চ দেওয়ার পরেই অনেকে দেখছি জিম দিছে, তো ওরা মনে করছে এখানে কি না কি আছে, এনে অনেক টাকা দিয়ে দিই, তো অনেকে দিয়ে কিন্তু ধরা খাইছে। এখন ওটা কান্নাকারি করতেছে, ধরতেও পারে না, ছাড়তেও পারে না, এত টাকা ইনভেস্টমেন্ট করে ওটা তো উঠানো কিন্তু আসলে মুখের কথা না। আর এখন জিম দেওয়া মানে অনেক অনেক টাকার ব্যাপার। আর ভাই এখন জিম দিলে, জিম যদি কোয়ালিটিফুল না হয়, মানে সবাই একটা এক্সপেকটেশন নিয়ে আসে, তো এরকম যদি আমাদের এখনো কোয়ালিটিফুল না যে হয়, আগের যেমন ভাইবাদারা বলে ভাই আরটা দেন না, আরটা দেন না, আমি বললাম যে এখন একটা জিম দিতে গেলে মিনিমাম 1 কোটি টাকা, মিনিমাম কমায় ধরলো 1 কোটি টাকা। আমার যদি মনে করেন এখন যদি কেউ এসে বলে যে ভাই একটা জিম দেন, আমি টাকা দিব, মানে 1 কোটি বলেন 2 কোটি টাকা দেন, আমি জিম দিব না। আমি ভাই কি করবো, আমি যাই কিনবো, ডেফিনেটলি ল্যান্ড মাটি কিনবো, এটার উপরে কিছু নাই, সোনার থেকেও মাটির দাম বেশি। অ্যাবসলিউটলি। আমি কিন্তু আপনাদের কিছু আগে কিছু আপনাকে কিন্তু বলছিলাম যে একটা এরকম একটা ইয়া আছে ভাই, এখন থেকেই করতে হবে, এখন থেকে না করলে একটা সার্টেন টাইমে কিন্তু পাওয়া যাবে না, এই মাসেল বডি, এই টেস্টোস্টেরন তো থাকবে না, একটা সময় চলে যাবে। না, সোজা কথা হচ্ছে যে আপনি এটা বাস্তব আপনার সত্যি কথা। অ্যাথলেটিক ক্যারিয়ার চলার পাশাপাশি আপনার যে ফিউচার, ওইটাও আপনার সিকিউর করতে হবে। সিকিউর করতে হবে, সিকিউর করতে হবে, ওইটাই। তো আমি এখন আমার এরকম বলে, আমি ইভেন আমাদেরকে কিন্তু অনেক প্রপোজাল দেয় যে ভাই আপনারা দেন, আমি আসি আপনাদের পিছনে। আমি বললাম না ভাই, দরকার নাই, কারণ এটা বেশ একটা হেডেকের ব্যাপার। এখন জিম দেওয়ার যে পরিমাণ জিম হইছে, মার্কেটে টিকে রাখার, কম্পিটিশন খুব বাজে নয়, হচ্ছে খুব বাজে মার্কেটিং স্ট্র্যাটেজি এখনকার সবাই। কারণ আমাদের জিমের, আমাদের ইন্ডাস্ট্রিটা অনেক ছোট, কিন্তু কমিউনিটির মেন্টালিটি অনেক চিপ, সত্যি কথা। সবাই যদি একসাথে থাকতো, সবাই যদি থাকলে, ইভেন এখনো বলি ঢাকা শহরে যে পরিমাণ, বা ঢাকা বলেন বাংলাদেশে, আমাদের যদি ফিটনেস অ্যাওয়ারনেস নিয়ে, আমি ভাই কিন্তু ট্রাই করছিলাম, ফিটনেস অ্যাওয়ারনেস নিয়ে যদি মানুষদের মধ্যে মোটিভেট করতে পারি, ঢাকায় বা বাংলাদেশে, বা ঢাকায় ধরি, ঢাকায় যে পরিমাণ জিম আছে, ঢাকার বাংলাদেশে, ঢাকায় যে পরিমাণ মানুষ বসবাস করে, তার যদি 30% মানুষ জিম করে, জিমগুলো তো জায়গা দিতে পারবে না, এত মানুষ আছে ঢাকাতে, ওই জিমগুলোতে জায়গা দিতে পারবে না, মানে আরো জিম লাগবে, কিন্তু মানুষ তো অ্যাওয়ারনেস নিয়ে কাজ করতেছে না। মানুষ তো, সমস্যা হচ্ছে কি যে আমাদের এখানে যে মানুষরা আছে, তারা দেখবেন বারে যাইতে তাদের গায়ে লাগে না,
ক্লাবিং করতে গায়ে লাগে না, বাট যখন নিজের হেলথের ইমপ্রুভমেন্টের জন্য আপনি কোনো ইনভেস্ট করবেন তখন ওইটা হিসাব করে খরচ। আর ধরেন ক্লাবিং করা, বারে যাওয়া, স্মোকিং করা, ওইটার খরচের লিস্টে পড়ে না, ওটা তাদের চিল ব্রো, চিল জোনে চলে যায়। বাট এক্স্যাক্টলি যদি এক্স্যাক্টলি নিজের আপনার নিজের মানুষ হেলথের আসলে জন্য, চিন্তা করে কি টাকা দিয়ে কেন কষ্ট করবো, বাট এটা- এটা কিন্তু কষ্ট করা না, এটা আপনি আপনার But এখন মানুষ অনেকটা সচেতন হয়েছে, মানুষ হ্যাঁ, এখন এটা definitely। মনে করে এটা একটা ইনভেস্টমেন্টটা কিভাবে, যে এখন যদি আমি সুস্থ থাকি আমার আফটার লাইফ বা মনে করেন আফটার 50-60 সময় আমার ওই বিগ অ্যামাউন্ট অফ টাকা আমার হসপিটালে খরচ করতে হবে না। সহজ ভাষায় বলতে গেলে আপনি ধরেন একটা গেঞ্জি পরবেন, হুম। এটা তো আপনার নিজের জন্য আপনি নিজে করতেছেন, এটা তো আপনি কষ্টের লিস্টে ফালাবেন না, এটা আপনার নিজের, ঠিক Definitely. না? হ্যাঁ, আপনি exactly. ডিম কিনে খাইতেছেন, এটা তো খরচ হইলেও তো এটা আপনি নিজের উপর ইনভেস্ট করতেছেন, ঠিক না? হ্যাঁ, তো ব্যাপারটা এই যে ভাই এরকমই ডিম যে বললেন, ডিম নিয়ে যে মানুষের কত কনফিউশন, মানে যে ডিমের হ্যাঁ, কুসুম খাইলে ভাই ডিম খেলে কোলেস্ট্রল বেড়ে যায়। কোলেস্ট্রল বেড়ে যাবে, হার্টের প্রবলেম হবে। মানে আমার আমি আমি একটা জিমে কনসালটেন্সি করি, তো উনি খুব প্রাউডলি, মানে এত আমাকে না জেনে শুনে আপনি আমাকে এভাবে ডায়েট দিচ্ছেন, মানে আমি চাইছি আপনার আমার যেটা লাগে ম্যাক্রো করতে, হাইটের ওয়েটটা আমার লাগে, একটা আইডিয়াল বডি ওয়েট, একটা রেঞ্জ, এই তো ওই হিসাব করে আমি তাকে জাস্ট মেইনটেনেন্সের জন্য সে বলছে, তো আমি তার যেটা এভরি মিলে একটা প্রোটিন থাকবে, একটু লাইট কার্ব থাকবে, ফ্যাট থাকবে, ফ্যাটও খাইতে হবে, এটা তো উনি আমার সাথে খুব তর্কে লেগে গেছে। উনি আসলে মনে করছে আমি জাস্ট মুখস্থ বিদ্যার ইউটিউব থেকে শিখে করছি। পরে উনি আসলে আমি বললাম যে আসলে ফ্যাট খাইতে হবে, ফ্যাটের এতটা কার্বন বন্ড, এটা চেইন, লং চেইন, মিড চেইন, লাইট মানে ছোট চেইন, যখন বুঝাইছি তখন সে মনে করেন এত ভেঙে যখন বলতে গেছি তখন সে একটু ভয় পাইছে আর কি, যে না, পরে যখন শুনছে না হি সার্টিফাইড তখন মনে করেন আচ্ছা ঠিক আছে দুনিয়াতে আসছে। দেন মনে করেন যখন একটু রেজাল্ট পাইছে না, আমি ফিলিং বেটার, আমি মেন্টালি ফিলিং বেটার, এখন বেটার করতেছি, আই ফিলিং লাইট, তো তখন মনে করেন মানে ভিতরে তখন মেজাজ গরম হয়ে গেছে, আমি রিঅ্যাক্ট করি নাই, ঠিক আছে বেস্ট অফ লাক, ভালো থাকেন। সমস্যাটা হচ্ছে কি যে মানে দেখবেন যে এই ধরনের মানুষরাই বেশি কথা বলে, যারা মনে করেন মানুষের বিশ্বাস করতে এদের তুমি মানুষের ব্যাকগ্রাউন্ড দেখো যে এই লোকটা আসলে কোন ব্যাকগ্রাউন্ড থেকে আসছে। সার্টিফিকেশন তো পরে, আমি আগে বলছি যে ধরুন আপনি একটা মানুষকে অ্যাডভাইস দিচ্ছেন, তো আমি আমার এই অ্যাডভাইস যদি তার থেকে নিতে হয় আমি আইদার একবারে নিব, আনলে আমি নিব না। তা এত প্রশ্ন কইরা মানে সময় নষ্ট মানুষ ক্যান করে, আমি এটাই বুঝি না। মানুষ কিন্তু খালি টাইম কিল করতেছে। সে টাইম কিল করতেছে। আমি ভাই ডায়েট করতে চাই, ভাত একটু কম খাই, একদিন 3 বেলা ভাত খাই, কিন্তু আমি একটু একটু করে আমি ফ্যাট খেলে ফ্যাট হয়ে যাব, ফ্যাট খেলে ফ্যাট হয়ে যাব। আরে ভাই ফ্যাট ইজ ইম্পর্টেন্ট, এটা বুঝাইতে কি করবো ডেফিনেটলি। ভাই, হ্যাঁ বুঝাইতে হয়। আপনার প্রোটিন ভিতরে তো এন্ড ফ্যাট বিল্ডিং ম্যাটেরিয়ালস। আমি বলি যে ভাই আপনার এই নখ, এই চুল, এই যে চোখের যে বা চুল বলেন ভাই, নখ, দাড়িটা, এই দাড়িটা পর্যন্ত তৈরি হয়েছে প্রোটিন। এভরিথিং ইউ মেড অফ প্রোটিন, এভরি অর্গান, আপনার হাড্ডিটাও তৈরি হয়েছে প্রোটিন দিয়া। তো এগুলো যখন ভাঙ্গা বুঝাই তখন মনে করেন একটু ক্লিয়ার হয় আর কি। তো যারা করতেছে রেজাল্ট পাচ্ছে। আমাদের যে মাসেল সেল আছে, মাসেল সেলের যে ভিতরের যে অংশটা থাকে এটা তো প্রোটিন, আর উপরের ভাগে যে অংশটা থাকে এটা কিন্তু ফ্যাট, এসেনশিয়াল ফ্যাট দিয়ে বিল্ড আপ। দ্যাটস ওয়াই এসেনশিয়াল ফ্যাট ইম্পর্টেন্ট আমাদের। হ্যাঁ, ফ্যাট আমাদের ফাংশনাল কাজ করতেছে, আমাদের হরমোন হরমোন চিন্তা করতেছে, এভরিথিং ইজ মেড ভিতরে মানে যা কাজ হরমোন যদি ঠিক না থাকে তাহলে তো আমরা হরমোনাল এনভায়রনমেন্ট যদি বডিতে ভালো না থাকে আমরা তো মাসেল বিল্ড করতে পারবো না, ঠিক না? হ্যাঁ ওইটাই। তো যেমন অনেকে যেমন ফ্যাটের, যেমন ভাই সয়াবিন তেলে খাচ্ছে, মাস্টার্ড অয়েলে খাচ্ছে, আমি বলছি মাস্টার্ড অয়েল কিন্তু আসলে একটা কুকিং অয়েলের মধ্যে পড়ে না, কিন্তু মানুষ খাচ্ছে। একটু আপনার কথা আমি শুনতে পারিনি, মাঝখানে একটু কেটে গেছিল। আচ্ছা, না বলতেছিলাম যে আমরা যেমন সয়াবিন অয়েলে খাচ্ছি বা মাস্টার্ড অয়েলে খাচ্ছি, তো অনেকে বলে যে বাটারে খাইতে বা কোকোনাট অয়েলে খাইতে বলি, কেন খাবো, ওগুলো তো ভালো না, এই এক্সপ্রেশন দিয়ে দিতে আমার কোন শেষ। আসলে ওই যে বললাম না যে মানুষকে আপনি মানে আমাদের যদি মানুষকে এক্সপ্লেনেশন দিয়ে এত সবকিছু বুঝাইতে হয় তাহলে কিন্তু ঝামেলা। কারণ হচ্ছে কিছু মানুষ হবে যে আপনি মানে কিছু মানুষ আছে যে তাদের কথা হলো আপনি একটু আমাকে একটু বুঝাইতে হবে, কিন্তু আমি আপনার কাছ থেকেই নিব প্ল্যান। তাহলে বাবা তুমি আমার কাছে আসছো কেন, তোমার সঙ্গে যাই নিতে আসছো, দেন তোমার আমার এত এক্সপ্লেন কেন করতে হবে? এখন যায় অনেক ডায়েটিশিয়ানের কাছে যায়, 900 ক্যালোরি ডায়েট ধরায় দেয়, খাবেন, 2 রুটি খাবেন, একটু ভাত কম খাবেন, একটু সবজি খাবেন, একটু ফ্রুটস খাবেন। ফ্রুটস ইজ কার্ব, ভাই ফ্রুটস তো অনেক ভালো, ফ্রুটস অনেক ভালো, আমি হ্যাঁ বলছি ফ্রুটস ভালো, আমি খারাপ বলতেছি না, বাট কখন নিবেন, মাইক্রোনিউট্রিয়েন্টস আছে, কখন নিবেন? মাইক্রোনিউট্রিয়েন্টস আছে, হ্যাঁ কখন নিবেন, কখন খাইতে হবে। না আমি তো ভাই অনেকগুলা কলা খাই, আম খাই, আপেল খাই, আম কলা এই যে 12টা তো বাজতেছে,
আর আরেকটা জিনিস আছে যেটা আমি শুনলে আমার কাছে মন চায় মানুষরে যে থাক ওটা না বলি কি মন চায়, খালি এটুকু বলি যে মানুষ কি বলে, সেটা হচ্ছে যে প্রতিদিন সকালবেলা আমি 1 গ্লাস ফ্রেশ জুস খাই। হ্যাঁ, জুস খাইতেছি, এই জুস নাকি প্রচুর ফাইবার আছে। হ্যাঁ, তো মানুষ এইটা ভুলে যেতেছে যে জুসটাকে যখন আমি ব্লেন্ডার করে জুসের থেকে যে ছোবাটা ফাইবারটা ফেলে দিচ্ছি, যে রসটা আমি খাইতেছি এটা কিন্তু পুরোটাই সুগার, কারণ এটার মধ্যে আর কিছু নাই। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে যে ধরেন আমাদের তো আল্লাহ ফ্রুটসটা দিয়েছে চাবাই খাওয়ার জন্য, চাবায়ের ভিতর থেকে রস আর ফাইবার দুইটাই খাওয়ার জন্য। আমি ওদেরকে মানে আসলে জানেন কিভাবে এক্সপ্লেন করি, আজকে থেকে মনে করেন 2000 বছর আগে, 2000 বছর আগে কি ধান ক্ষেত ছিল? ধান ছিল না। ইভেন গমও মনে হয়, আমি ছিল না, গম ছিল না, হয়তো রুটি মনে ছিল, ব্রেড ছিল 2000 বছর আগে। আচ্ছা, তখন মানুষ কি খাইতো সার্ভাইভ করার জন্য? আর আপনার হয়তো ওই যে স্টেক খাইতো বা মাংস খাইতো, ভেড়ার মাংস, যে মাংসই খাইতো, বা মাছ, যারা সামুদ্রিক পাইছে সামুদ্রিক মাছ খাইছে, আর কার্ব হিসেবে মনে করেন যে ভেজিটেবলস পাইছে, আর হয়তো ওই যে রুটি খাইছে। আচ্ছা, ভাত তো পাই নাই। এখন ফ্রুটস এর কথা আসি ভাই, ফ্রুটস কিন্তু তখন কিন্তু প্রিজার্ভ করা সম্ভব ছিল না। ফ্রুটস কি ছিল? গাছেই থাকতো, গাছের থেকে যদি পায়রা খাইতে পারতো তাহলে খাইতো, আর নাহলে কিন্তু ওটা গাছেই পচতো, নাহলে পুরা পচতো। এত পরিমাণ ফ্রুটস পায় না। কি মোস্ট অফ দ্য মানুষ কি খাইছে? মাংসই কিন্তু খাইছে। ওই সময় মানুষ কিন্তু ফিজিক্যালি অ্যাক্টিভ ছিল, ফিজিক্যালি তারা অনেক পরিশ্রম করতো। টেকনিক্যালি তখন তারা প্রোটিন খেয়ে সার্ভাইভ করতো। প্রোটিন খেয়ে সার্ভাইভ করতো। কার্ব ডেফিনেটলি খাইতো, কার্ব ছিল, দেওয়া হতো, আর অনেক কার্বের সোর্স ছিল। ভাত তো ছিলই না, ধান তো ছিল না, এগুলো তো পরে আসছে। কারণ মানুষ এখন আমাদের খাইতে হয় কেন, ভাত বেশি খাই কেন? কারণ সার্ভাইভ করতে হবে। তো মানুষের এখন হচ্ছে খাওয়া যে প্রোডাকশন তার চেয়ে মানুষের এখন মানুষ বেশি, চাহিদা বেশি। এই কারণে তো জিনিসপত্রের দামও বাড়তেছে। এই কারণে কিন্তু তখন করে কি পেট খায়, মানে ভাত খায় পেটটা ভরায় রাখতেছে। মানে এটা হলো এটা হবেই, এটা খুব স্বাভাবিক। আর অ্যাথলেটিক আপনি ফিটনেসের কথা চিন্তা করলে তাহলে আপনাকে ব্যালেন্স করতেই হবে নো ম্যাটার হোয়াট। আচ্ছা, আমি এখন একটা কোশ্চেন আপনার কাছে করব মাহাদি ভাই, যেটা আমি ইউজুয়ালি পাই, এখন আপনিও কতটুকু পান এবং আপনার কাছে কেমন লাগে এই প্রশ্নটা শোনার পর আমি একটু জানতে চাই। সেটা হচ্ছে যে ধরেন আপনি আপনার কোনো ক্লায়েন্টকে ডায়েট দিলেন, দেওয়ার পর উইদিন 2 মিনিটস সে আপনাকে জিজ্ঞেস করলো, আচ্ছা ভাই এখানে কত ক্যালোরি আছে? কত ভাই, কতবার পাইছি। তো ওই সময় আপনার আমি ইনস্ট্যান্ট দেই, আমি কাউন্ট করে দেই, ক্যালোরি কাউন্ট করে। আচ্ছা, আমি ক্যালোরি ভাই, ক্যালোরি বলছি ভাই, ক্যালোরি রাস্তায় চানাচুর খাবেন, ওখানে তো ক্যালোরি আছে। আমি ক্যালোরি মনে করেন, আপনি মনে হচ্ছে আপনি সারাদিনে 1000 ক্যালোরি খাইবেন, আপনি টার্গেট করছেন যে 1200 ক্যালোরি খাবেন বা 1500 ক্যালোরি খাবেন। আপনি মিয়া 5 বেলা খান না, চানাচুর খান না, ওখানে তো পাবেন 1500 ক্যালোরি। ক্যালোরি কই থেকে নিতেছেন দ্যাটস ম্যাটার। 2 থেকে 3 স্লাইস পিজা খান, ইউ আর ডান। কাচ্চি খান 3 বার, ওখানেও পাইবেন। এখন আমরা তো ওই যে আমাদের ধরেন চিকেন, ফিশ, এগ, ওইখান থেকে যে চিকেন, ফিশ, এগ, গুড অ্যামাউন্ট অফ রাইস, গুড অ্যামাউন্ট অফ নাটস, অলিভ অয়েল কিংবা সরিষার তেল, ঘি, ওখান থেকে যে ওভারঅল যে ক্যালোরি আসবে আর ওই পিজা থেকে যে ক্যালোরি আসবে, এটা তো আমরা কম্পেয়ার করতে পারি না। সো আমাদের মেইন ফোকাসটা কি তাহলে? ম্যাক্রোস। কোত্থেকে আমরা সোর্সটা কোত্থেকে আসছে? সোর্সটা কি? প্রোটিন থেকে নিচ্ছি না ফ্যাট থেকে নিচ্ছি নাকি কার্বস থেকে নিচ্ছি? এটাই ব্যালেন্স করে খাওয়া। মানে তিনটাই কিন্তু তিনটাই কিন্তু এনার্জি সোর্স, বাট এই এনার্জি সোর্সটা তিনটাই এনার্জি সোর্স, বাট আমাদের কাজ হচ্ছে যে এই 3 এনার্জি সোর্সে আমাদের বডিতে কিভাবে কাজ করব। যেমন প্রোটিন জীবনে এনার্জি হিসেবে ইউজ করাবো না, প্রোটিন ইউজ হবে, প্রোটিনের যে এনার্জি আছে এটা ইউজ হবে বিল্ডিং এন্ড রিপেয়ার, আমাদের বিল্ডিং এ কাজ করবে, অ্যামিনো অ্যাসিড বিল্ডিং এ কাজ করবে, দেন ফ্যাট ফাংশনাল কাজ করবে, ফ্যাট আর কার্ব হচ্ছে আমাদের এনার্জি দিবে। হ্যাঁ, সিম্পলি এনার্জি দিবে, দ্যাটস ইট। ওর কাজ একটাই, ও খালি এনার্জি দিবে, কিছু করতে পারবো না, এনার্জি দিবে। এবং আরেকটা জিনিস হচ্ছে যে আমরা যেটা করি যে অ্যাজ এ বডি বিল্ডার, এটা আমরা আরো বেশি করি যে আমরা কার্বটাকে বেশি কার্বটা আমরা বেশি নেই। এটার রিজন হচ্ছে একটা, যাতে প্রোটিন ইউজ না হয় এনার্জি হিসাবে। প্রোটিন যেন এনার্জি হিসেবে ইউজ না হয়। এটাই তো কারণ। এই কারণে দ্যাটস ওয়াই আমরা এনাফ ফিউল নেই যাতে আমাদের বডি প্রোটিন রে ইউজ করতে পারে বিল্ডিং এর জন্য। ইভেন যাতে ফ্যাটটাকেও, যে ফ্যাট আমরা খাচ্ছি এসেনশিয়াল ফ্যাট, ওটাকেও যাতে বডি ইউজ না করে, এর জন্য আমরা এনাফ কার্ব নিয়ে কার্বটারে ফিউল হিসেবে আমরা উড়াই দিই। এক্স্যাক্টলি। তো এই যে মানুষের যে মিসকনসেপশনটা, যে আমার ক্লায়েন্টসদেরকে আমি ম্যাক্রো কাউন্ট করে দিচ্ছি, যারা খুব ভালো ফলো করতেছে রেজাল্ট পাচ্ছে, যারা করতেছে না, মনে করেন যে সোজা কথা বাংলা ভাষা আমি করতেছে রেজাল্ট পাচ্ছে না, তারপর আবার ঘুরে ফিরে আসে। তো আমি এরকম ক্যাটান ক্লায়েন্টস পাইছিলাম আমার জিমে কিন্তু আমি ফ্রি দেই ম্যাক্রো ক্যালকুলেটেড ডায়েট, আমি ফ্রি অফ কস্ট দেই।
আই সাপোজ টু চার্জ বিকজ আই এম সার্টিফাইড, আমি স্টাডি করছি, আমি এটা নিয়ে ইনভেস্ট করছি, আমি এটা নলেজ গেইন করছি, আই সাপোজ টু চার্জ ফর ইট, বাট আমি ফি দিচ্ছি, তারপরে কেন করে না? আসলে টাকা, যদি টাকা চাইতাম তাহলে ঠিকই মনে করেন করতো, আমার মনে হয় করতো। হ্যাঁ, তো আমি একজন দুই ভাই এরকম আসছে, তাদেরকে ওই কার্ব রেস্ট্রিক্টেড করে দিছি, ফ্যাট দিছি, প্রোটিন দিছি, তো ভালো কথা, করে না ভাই, ওয়েট কমে না, এই একই কমপ্লেন। আমি বলি, আপনার মনে কার্ব নিচ্ছেন, না ভাই আমি নিচ্ছি না, না আপনি কার্ব নিচ্ছেন, বডি কথা বলবে, বডি দিলে মানে খাবার ঠিক মতো ঢুকলে বডি কথা বলবে, রেসপন্স করে। তো সামহাউ সারা 3 মাস 2 মাস এরকম ফাঁকিবাজি করছে, 3 মাসে গিয়ে না মেবি আমার মনে করছে ভাইয়া আমার এরকম 1 মাসে মনে হয় 8-10 কেজির মতো ওয়েট কমছে। তার মানে আপনি করছেন? হ্যাঁ করছি। তো এই যে ভুল ধারণা কাটছে। আবার দেখবেন কিছু মানুষ করে কি, ডায়েট করা অবস্থায় দেখবেন সুগারি ক্যাচআপ ইউজ করে। ধরেন আপনি বলছেন 1 টেবিল স্পুন, সে দেখা যায় যে 2, 3, 4 দিয়ে মানে চালায় যাচ্ছে, বাট আপনি যখন তাকে ধরবেন যে আপনি কি ভুল করতেছেন, সে কিন্তু আপনাকে এটা বলবে না। বাট না বলবো আমরা আমাদের এক্সপেরিয়েন্সের থ্রুতে অনেক কিছু বের করে নিয়ে আসি যে কি করতে পারে মানুষ। ওটার দিকে আমি অল্টারনেটিভ হিসেবে সাজেস্ট করি, যেটা হচ্ছে আপনি ওই যে চাটনি খাইতে পারেন, ধনিয়া পাতা পুদিনা পাতা দিয়ে চাটনি করে খান, ওটার থেকে অ্যাটলিস্ট ওটার থেকে ফার বেটার, মানে থেকে বেস্ট, এটা মনে হয়। মানে আমার কথা হচ্ছে কি, যে আপনার কোচ আপনাকে যা বলছে আপনি ওটা ফলো করেন, ওই হিসাবে আপনি আগে বাড়েন। যখনই ওটা থেকে কেউ উল্টাপাল্টা করা শুরু করে, তখন কিন্তু এসে কোচের দোষ দিব যে কোচ আপনি কি প্ল্যান দিচ্ছেন, আমার তো কাজ হইতেছে না। বাট আপনি কিন্তু আপনার কাজ ঠিক মতনই করছেন, সে ফলো করতেছে না। আমি আমার মতো কিন্তু আমি হিসাব করে দিছি, হ্যাঁ। ইটস অল সায়েন্স এন্ড ইটস অল ম্যাথস, ভাই অঙ্কটা ঠিক মতো মিলাইতে পারলেই রেজাল্ট। ব্যাপারটা হচ্ছে এরকম। এক্সেস ক্যালোরি বডিতে যদি কাজে না লাগাইতে পারে, ওটা ফ্যাটে টার্ন করবে কনফার্ম। ওই প্যারাটার্ন করে অনেকে বলে ফ্যাট, এডিপোস টিস্যু, ভাই এডিপোস টিস্যু আমরা যেটা বলি ভাই চর্বি, এটাই তো এডিপোস টিস্যুই তো। তো ফ্যাট বুঝাইতে গেলে আসলে অনেক কিছু ভাই বোঝানো তো সম্ভব না আসলে। যতটুকু চেষ্টা, যারা বুঝে, যারা একটু টুকিটাকি মনে করেন স্টাডি করে, একটু বেসিক নলেজ আছে, তারা কিন্তু ফলো করে এন্ড দে আন্ডারস্ট্যান্ড। এটার জন্য আমি মনে করি কি, ধরেন ডাক্তার ধরেন আমাকে কোনো ডাক্তার আমার সার্জারি করবে, আমি কি সার্জারি শেষ হওয়ার ডাক্তার জিজ্ঞেস করবো যে কেমনে কেমনে কাটছেন আমার পেটটা একটু এক্সপ্লেইন করেন? করবো না। সে আমাকে যে ইনস্ট্রাকশন দিবে আমি ওইটাই ফলো করবো, যে আপনি সার্জারির পর এইভাবে শুয়ে থাকবেন, এমনি বসে থাকবেন, এই ওষুধ খাবেন, এইগুলো ফলো করবেন। সেম অ্যাজ আমি আপনাকে প্ল্যান দিয়েছি, আপনি আমার ইনস্ট্রাকশন ফলো করবেন। আপনি যখন এটা আপনার কাজ না, ডায়েট প্ল্যান বানানো আপনার কাজ না, যেহেতু এটা আপনার কাজ না, আপনি এটা আপনার কাজ না যেহেতু, সো আপনি এত মাথা ঘামাইলে আপনি পাগল হয়ে যাবেন। এটা হচ্ছে আমার মানে যারা এত মাথা ঘামায় তাদের জন্য আমার অ্যাডভাইস, যে মাথা ঠান্ডা রেখে কাজ করেন, মাহাদি ভাইয়ের কাছে যান, প্ল্যান ফলো করেন, রেজাল্ট চলে আসবে। রেজাল্ট চলে আসবে। ওই যেটা বললাম ভাই, যারা করতেছে ওরা রেজাল্ট পায়, আর যারা মনে করেন পারতেছে না, অনেকেরই অনেক ইস্যুস থাকে, অনেকে বলে আমি কন্ট্রোল করতে পারতেছি না, আমার অফিস থাকে ভাই, আমি মিল ক্যারি করতে পারতেছি না। আমি ইটস অল অ্যাবাউট ডেডিকেশন। অনেকের বিভিন্ন রকম ইস্যুস থাকে, বাট সাম পিপল ট্রাই। আমি অ্যাটলিস্ট 100% না বলে বলি ভাই, অ্যাটলিস্ট আপনি 70%, 80% করেন, একটু করেন, ইট টেকস টাইম। আপনি বডিতে মনে করেন এখন দিচ্ছেন পচা তেল, হঠাৎ করে মনে করেন গাড়িতে এতদিন দিচ্ছেন নষ্ট তেল, হঠাৎ করে ভালো তেল দিচ্ছেন, গাড়ি কিন্তু মনে করেন একটু কনফিউজড হয়ে যাবো। হ্যাঁ, আবার ব্যাপারটা বডি রিকম্পোজিশন করতে, ওর কিছু বুঝে উঠতেও কিন্তু একটু সময় লাগবে, অ্যাটলিস্ট টাইম দিতে হবে ডেফিনেটলি। হ্যাঁ, যখন আমরা একদম পিওর মনে করেন গ্রামের থেকে একটা ছেলেরে নিয়ে, মানে যে মনে করেন ওই বা রাস্তার একটা ছেলেরে নিয়ে যদি আমেরিকায় বা বিভিন্ন জাপানিজ ফুড খায়, ওর কিন্তু পেট খারাপ হবে কনফার্ম, ডেফিনেটলি, কারণ ওর বডি হঠাৎ করে পাইছে আর কি। হ্যাঁ ঠিক আছে, আবার যখন কোনো আমেরিকানস বা ফরেনার যদি আমাদের দেশে এসে, আমরা তো সাউথ ইন্ডিয়ান একটু মাসালা ফুড বেশি পছন্দ করি, ওরা যখন ওরা বলে অনেক স্পাইসি, আমার পেট খারাপ হয়েছে, ওটা হয়েছে, ওর বডি তো কিন্তু সেম কাইন্ড, অ্যাডজাস্ট করতে একটু সময় লাগে। হিউম্যান বডি তো সবার, ইটস নট অ্যানিমাল অ্যাজ ওয়েল। বাইরের দেশে ওই যে এই ক্যাটস গুলো যে আনে, ওরাও কিন্তু এসে এখানে অ্যাডজাস্ট করতে সময় লাগে, এবং ওদেরও যদি আপনি উল্টাপাল্টা জিনিস দেন, ওদের কিন্তু পেট খারাপ হয়, ওদেরও সমস্যা হয়, খারাপ হয়। সেটাই। তো এটা মানুষের বুঝতে হবে, যারা বুঝে তারা স্মার্ট, যারা বুঝে না তাদেরকে বুঝতে না কষ্ট, তো সামহাউ ওটা করতে হবে, কিছু করার নাই। আচ্ছা মাহাদি ভাই, এখন আমি একটু র্যাপিড ফায়ারের দিকে যাব, একটু ক্রিটিক্যাল প্যাচগোজের দিকে যাব, যদি আপনি অ্যালাউ করেন তো। আমরা কি একটু অ্যানাবলিক্স নিয়ে, পিডি নিয়ে ডিসকাস করতে পারি? হ্যাঁ শিওর, বলেন। আচ্ছা, ধরেন এখন তো জিমে দেখবেন যে, জিমে বলেন কিংবা যেখানেই বলেন, ছোট ছোট ছেলেপেলেরা ধরেন 18 বছর 17 বছর, এই ধরনের ছেলেপেলেদের আপনারা দেখবেন যে আমাদের কাছে এরকম অনেক আসে, যে এসে আগে বলতেছে যে
আমি তো বডি বানাতে চাই, তো আমি এই সাপ্লিমেন্ট খাইতে চাই, এটা খাই এটা খাই ওটা খাই এটা খাই, এবং এর পাশাপাশি দেখা যায় যে সে অলরেডি অনেক কিছু নিয়ে ফেলছে অ্যানাবলিক্স, যেগুলা ধরেন তার এখন তার তার যে এইজ, তার ব্যায়ামের বয়স, তখন ব্যায়াম করে 1 বছর ধরে, তো তার এগুলো চিন্তা করার কথা না। তো এখন যে ছেলে পেলেরা এগুলা নিচ্ছে এবং কিছু সো কল ট্রেনার যারা বিজনেস করার জন্য তাদেরকে এগুলা দিয়ে দিচ্ছে, তো এই ব্যাপারে আপনার আপনার মন্তব্যটা কি আসলে? আচ্ছা, আমি আমাকে দিয়ে শুরু করি। হ্যাঁ। আমি ব্যায়াম শুরু করছি 2008 এর থেকে। হ্যাঁ। আমি আমার লাইফের ফার্স্ট অ্যানাবলিক নিছি 2019 এ। তো আপনি চিন্তা করেন কত সময় আমি ন্যাচারালি ব্যায়াম করছি, করার পরে দেন আমার বডিতে অ্যানাবলিকটা ঢুকছে। ডেফিনেটলি আমার বডি এটা খুব সুন্দরভাবে একসেপ্ট করছে, হ্যাঁ আমি এটাই চাইতেছিলাম। বডি কিন্তু মাসেল ম্যাচিউর, একদম রেডি। ঠিক আছে, এখনকার যেটা হচ্ছে আমি নিজে আমি অনেকে পাই ভাই এটা নিলে, আমার ক্লায়েন্ট ছোট ভাই বাদা আছে, আমি কিছু ডায়েট করো কথা শুনো হবে, ইটস অল ফুড, ইটস নট অ্যানাবলিক, ইট উইল জাস্ট তোমাকে একটু পুশ করবে। অনেকেই এরকম যে ভাই আমি নিতে চাই। আচ্ছা, এখন বডি বানানোর, এখনকার বডি বানানোর ট্রেন্ড হচ্ছে মেনলি শো অফ, ভাই গার্লফ্রেন্ড চাইছে, মেয়েরা পছন্দ করে, মেয়ে পটাইতে হবে, একটা অ্যাস্থেটিক লুক এনে জলদি বডি বানাইতে হবে, ইউনিভার্সিটিতে যাবো ভাই একটু আর্মসটা যেন দেখা যায় না ভাই, অ্যানাবলিক্স নিবো। আমি বললাম যে অ্যানাবলিক্স তুমি কি, আমি আমি যেটা বলি আর কি, তুমি কি কম্পিট করতে চাও, ইউ ওয়ান্ট টু কম্পিট? না, আই ডোন্ট ওয়ান্ট টু কম্পিট। সো তুমি যদি কম্পিট না করতে চাও তাহলে ইউ ডোন্ট নিড ইট। একটা চাইবে না আমি ভাই খেলবো, তুমি কি চ্যাম্পিয়ন হইতে চাও বা ইউনিস্ট মানে টপ 6 থাকতে দাও, তাহলে ইউ টেক ইট। আর তুমি এক্সপিরিয়েন্স করার জন্য নিতে চাও, আগে খেলো বুঝো। এখানে ইটস নট দ্যাট ইজি এইম। সো আর মোস্ট অফ দ্য ছেলেরা ভাই খুব জলদি মাসেল করতে চায়, আমার ম্যাচুরিটির একটা ব্যাপার আছে, মানে মিনিমাম তো 5 বছর ন্যাচারালি ব্যায়াম করতে হবে। আর আমার একটা প্রশ্ন হচ্ছে এখানে যে ধরেন আপনি 5 বছর ব্যায়াম করছেন, আপনার এভারেজ জেনেটিক, তো আপনার যেহেতু এভারেজ জেনেটিক, আপনার বডিতে যদি এনাফ অ্যানাবলিক রিসেপ্টর না থাকে, অ্যানাবলিক স্টেরয়েড নেওয়ার রিসেপ্টর এনাফ না থাকে, আপনি মানে আমি বলতেছি যারা কি প্রশ্নটা করে, এই জন্য আমি আপনি বলতেছি যে আপনি কি মনে করেন যে তারা কি ওই লুকটা পাবে যে লুকটা আপনার বডিতে আসছে? না, আমার তো মনে হয় না ভাই। বডি কিন্তু সবার হয়, স্টেজে ওঠার বডি কিন্তু সবার হয় হয় না, ঠিক আছে? তবে সবাই কিন্তু স্টেজেই উঠতো, ঠিক আছে? এখন বলে যে লাইক বলে মনে করেন সালমান খান। সালমান খান ইজ এ গুড লুকিং গাই, হ্যান্ডসাম গাই, সব ঠিক আছে, জেনেটিক্যালি হি ইজ নট ব্লেসড, স্ট্রাকচারালি আছে। সে নায়ক, ঠিক আছে, নায়ক হিসেবে তার বডি ফাইন। আর সে তখনকার সময় যেই সময় শুরু করছে আমাদের এই সাইডে, তখনকার সময় অনেক কিছুই ছিল। এখন যদি স্টেজে ওঠার মতো বডি এটা তার নাই, সে ওখানে মানে বাস্তবতা মেনে নিতে হবে, তা ঠিক না? মেনে নিতে হবে। ইভেন এটা ওরে যদি জিজ্ঞেস করো, নিজেও বলবে এই কথা, ওই স্টেজে ওঠার মতো বডি আমার কখনো হয় নাই, আর হবেও না, হইতো না, আমি ট্রাই করলেও হইতো না। তো কত এরকম কিন্তু ছেলে আসে যায়, যারা বুঝে যায় যে না আমাকে দিয়ে হবে না, ওরা কিন্তু দেখা গেলো হয়তো অনেক, যেটা হচ্ছে কি ভাই, কেউ আছে না যে কেউ হচ্ছে ভালো খেলে, কেউ হচ্ছে ভালো খেলোয়াড় রেডি করে, এরকম অনেকে কিন্তু আছে। হি ইজ এ গুড কোচ, মেবি হি ইজ নট আ প্লেয়ার, গুড প্লেয়ার। তো জেনেটিক্যালি প্লেস এটা অনেক কিছু ম্যাটার করে, বডি সিমেট্রি, সৌন্দর্য, প্রেজেন্টেশন, সবাই কিন্তু স্টেজে উঠতে পারে না, এই লাক সবার আল্লাহ দেয় না। সামহাউ আই এম লাকি, আমি পারছি, আই গট অ্যাচিভমেন্টস। সামনে কি করবো সেটা জানি না, বাট লেটস সি। তো জেনেটিক এটা ম্যাটার করে ব্রাদার। মানে আমি সেটাই বলছিলাম যে মানে একটা লোকের যদি ধরেন অ্যানাবলিক আমি বাদ দিলাম, ধরেন কারো যদি জেনেটিক্যালি ফুড নেওয়া রিসেপ্টর ভালো না থাকে, সে কিন্তু বেশি দূর যেতে পারবে না, কারণ আগে তো খাবার। আরে ভাই, ও হালকের ওই যে কি জানি মারছে না রেডিও গা, মানে কি ওটা মারলো কাম হইব, রাইট? কুমিরের টেস্টোস্টেরন মারলো কাম হইব না, ঠিক আছে ভাই? তো ব্যাপারটা হচ্ছে এটাই, এটা বুঝাইতে হবে। মানে কিন্তু সমস্যা হচ্ছে কি জানেন ভাই, ইয়াং ছেলে পেলেদের কাছে কেউ যখন আইসা বলে যে, মানে ইয়াং ছেলেরা যখন কারোর কাছে যায় বলে যে আমি এটা নিতে চাই, মানে কিছু লোক আছে ইজিলি তারা দিয়ে দেয়, হ্যাঁ নাও, তোমার এটা না ছাড়া বডি হবে না। ওয়ার্ল্ড ইজ অল। এখন আমি এই ব্যাপারগুলোতে ভাই কারণ ভয়ও পাই, বুঝছেন, কারণ কখন কোন একটা অ্যাক্সিডেন্ট হইতে পারে, আপনার একটা মজার কথা বলি মাহাদি ভাই, জাস্ট শেয়ার করবো। কিছুদিন আগে আমার কাছে একটা ক্লায়েন্ট আসছে, ধরেন ওর আমি নাম কারো বলা দরকার নেই, জাস্ট এক্সাম্পলের জন্য এটা বলতেছি। ছেলেটার বয়স হচ্ছে 19 হয়েছে মাত্র। ওকে, নিউ অ্যাডাল্ট। হ্যাঁ, নিউ অ্যাডাল্ট, এবং তার ব্যায়ামের বয়স হলো 3 বছর। ওকে, 3 বছর, তার বডি ফ্যাট মোটামুটি ভালোই, মানে অ্যাবভ 25+। তো 3 বছর সে ব্যায়াম করার পর যখন সে ডিসাইড করছে যে না আমার এবার কিছু ফ্যাট ফলাইতে হবে,
কোন এক সো কল ট্রেনার তাকে হুম। জুস দিয়ে দিছে। ওকে হ্যাঁ, এন্ড ওনার সাইকেল আমি যতটুকু আমি শুনলাম, আমি জাস্ট এখানে শেয়ার করতে চাই ব্যাপারটা, জাস্ট সবাই জানার জন্য। আমি আগে বলে নিচ্ছি যে আমি এখানে যা যা বলতেছি কেউ ট্রাই করতে যায়েন না, এটা জাস্ট এডুকেশনাল পারপাস, যে এই কাজ কইরেন না সবাই, আমি এটার জন্য সবাইকে বলতেছি। একদম নিউবি ভাই, একদম নিউবি। 500 মিক্স টেস্ট, মিক্সড মানে 500 মিলিগ্রাম টেস্ট, আচ্ছা হ্যাঁ এমজিস, দেন 300 মিগস ম্যাস্টরন, 80 mcg ক্লেন, দেন 50 mcg T3। ওর জীবনের ফার্স্ট সাইকেল, বিফোর দ্যাট কোনো ব্লাড ওয়ার্ক করে নাই। 19 বছরের একটা ছেলে ফ্যাট লস করবে, তার এই সাইকেল দিয়ে দিছে। আপনি কি মাহাদি ভাই কি বলবেন, কারে বিশ্বাস করবেন আপনি? অ্যানাবলিক নিয়ে আমি স্টাডি করি, আমি ইভেন আমি মনে করি এখন এই ব্যাপারটা নিয়ে আমি এখনো নুব, মানে যতটুকু জানি, বাট তারপরও আমার মনে হয় এটা নিয়ে অনেক, এটা ইটস এ ডিপ ম্যাটার ভাই, এটা অনেক অনেক স্টাডির ব্যাপার। আচ্ছা আমি আমারটা বলি তাহলে, পিওর সায়েন্স, আমি আমারটা বলি। পিওর সায়েন্স। আমি আল্লাহর রহমতে আমি বাংলাদেশের ওয়ান অফ দ্য টপেস্ট অ্যাথলেটদের সাথে আমি কাজ করছি, এবং যাদের সাথে কাজ করতেছি আপনারা সবাই টপ, মানে কেউই নর্মাল না। সো স্টিল নাও আমি কিছু জিনিস অ্যাপ্লাই করার পর এখন আমি রিসার্চ করতেছি, দেখতেছি যে ইচ কম্পাউন্ড প্রত্যেকজনের বডিতে ইচ ইয়ার কিভাবে ডিফারেন্ট ভাবে কাজ করতেছে। আমি নতুন নতুন ডাটা পাইতেছি আপনাদের, মানে যাদের সাথে আমি কাজ করছি তাদের সাথে কাজ করার পর। দেন আমি নিজের উপরেও অ্যাপ্লাই করে দেখছি, আমারও কোচ আছে, আমি নিজের উপরেও ট্রাই করে দেখছি। আমি 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 নিজেটা নিজে করি না, আমার কোচ আছে। সো কিন্তু ইউজ করার পর তো আমি কিছু জিনিস দেখতে পারছি যে কোনটা কিরকম কাজ করতেছে, কতটুকু কি। ব্যাপারটা হচ্ছে যে প্রতিটা হিউম্যানের বডিতে অ্যানাবলিক রিসেপ্টর ডিফারেন্ট ভাবে কাজ করে। মাহাদি ভাইয়ের যেটা কাজ করছে একভাবে, ওইটা আমি যদি বলি যে হ্যাঁ মাহাদি ভাইয়ের ভাবে কাজ করছে, আমি এটা নিয়ে আমি এরকম হয়ে যাবো, টোটালি রং। এমন হইতে পারে যে এক্স অ্যামাউন্ট অফ গিয়ার আমার বডিতে ভয়ানক ভাবে রিঅ্যাক্ট করতে পারে, রিঅ্যাকশন হইতে পারে বাজেভাবে। সো কোনো কিছু করার আগে অবশ্যই ব্লাড ওয়ার্ক করা উচিত। কি বলেন মাহাদি ভাই? হ্যাঁ অবশ্যই অবশ্যই অবশ্যই, কারণ অ্যাটলিস্ট আমার জানতে হবে তো যে আমার শরীরে কি কাজ করবে আর কি কাজ করবে না। এক্স্যাক্টলি, এটা খুবই ইম্পর্টেন্ট। এখন আমি একটা কম্পিউটারের ভিতরে আমি এটা মনে করেন যে গ্রাফিক্স কার্ড লাগাবো, আগে তো ওটার প্রসেসরের পাওয়ার, র্যামের পাওয়ার, ওই জিনিসটা বুঝতে হবে তো, মানে ওর ক্ষমতা আছে কিনা ওই জিপিওটা চলার মতো, ওটাকে আমার জানতে হবে তো। ওই জিনিসটা না যাই না, ফর এক্সাম্পল যেটা বলতেছি আর কি, যে আমাকে ভিতরের অবস্থা জানতে হবে, নাহলে হবে না। ইটস লাইক মানে ব্যাপারটা এরকম হয়ে গেছে এখন যে ছেলেপেলেরা আগে চিন্তা করে যে কোন জুস নিব, মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি জমি কিনবেন আগে, তারপরে বাড়ি ইট দিয়ে বাড়ি বানাবেন। ছোট ভাই বলে ভাই ট্রেন বলুন নিব, ট্রেন বলুন নিলে ও মাই গড, ট্রেন, ফাকিং ট্রেন। আমি বললাম যে ভাই এটা কইরো না। দেখো আমি আমি যেটা বলি ভাই, দেখেন আমি আসলে কমার্শিয়াল না, আমি পারি না, ব্যাপারটা আমার নাই। ইভেন আমাকে বলে ভাই সাপ্লিমেন্টের ব্যাপারটা, যে প্রোটিন বা ক্রিয়েটিন, আমি বলছি ক্রিয়েটিন ইজ ডেফিনেটলি ন্যাচারাল স্টাফ, এন্ড ওয়ে প্রোটিন ইজ এ রিপ্লেসমেন্ট অফ প্রোটিন মিল। আপনি মুরগি খান, চিকেন খান, ডিম খান, ওইটাই প্রোটিন, যেটা ওইটাই। আর প্রোটিন ইজ মেড ফ্রম, ওয়ে প্রোটিন ইজ মেড ফ্রম মিল্ক, হ্যাঁ ল্যাকটোজ থেকেই তো ওটা জাস্ট ইয়ে করে বের করে বানায়। যে ওই জি পনির আলাদা করার পর, পানির থেকে তো আলাদা করার পরে যে ওয়ে প্রোটিনটাই বানানো হয়। সো ইটস ওকে, ইটস নট ন্যাচারাল। কিন্তু অ্যানাবলিক্স নিয়ে যখন বলে ভাইয়া আমি এটা তোমাকে সাজেস্ট করবো না, তুমি কম্পিউটার করতে চাচ্ছ না, শুধু শুধু এগুলো নিয়ে করো না, কারণ এগুলো মেনটেন করতে পারবা না। ইউ গাইজ আর স্টুডেন্টস, এটার ভিতরে এক্সপেন্সেস এর ব্যাপার একটা আছে, তোমরা অ্যাফোর্ডও করতে পারবা না, কারণ এটা ইটস ব্যাপারটা মাল্লাম হয়ে গেল না। খাইতে হবে, ঘুমাইতে হবে, অনেক কিছু। এটা একটা রাস্তা, যে রাস্তায় আপনি একবার পা বাড়াইলে এই রাস্তা থেকে আপনার ফিরতে পারবেন দেয়ার না। ইজ নো ওয়ে ব্যাক। আমরা বডি বিল্ডার এটা বলতেছি, মানে এখানে আমি খারাপ বলতেছি না, আমি আমার এটা পার্সোনাল চয়েস। আমি রাস্তায় হাঁটতে পারবো দেখি আমি ডিসাইড করছি, আপনি করছেন ঠিক না, যে আমরা এই রাস্তায় হাঁটতে পারবো, আমার এই সামর্থ্য আছে। এবং আমি সামর্থ্য থেকে বড় কথা হচ্ছে যে আমি কতটুকু ভালোভাবে এখানে চলতে পারবো সেফলি, সো কল্ড সেফলি, যদিও যে কতটুকু সো কল্ড সেফলি আমি আগে বাড়তে পারবো, এই প্রিকশনস আমার সব চিন্তা ভাবনা আমার আছে দেখে আমি এই রাস্তায় হাঁটা শুরু করছি, যেটা অনেক মানুষই নাই। এক্স্যাক্টলি। হ্যাঁ তো এখন এই যে রিসেন্টলি তো অনেক বডি বিল্ডার্স দেখছেন মারা গেছে, আমি তাদেরকে জিজ্ঞেস করে, যে আমাকে জিজ্ঞেস ভাই কেন মারা গেছে, কিন্তু তারা তো মনে করেন সারা বছর নিচ্ছে, অ্যাবিউজ করতেছে। হ্যাঁ যে ট্রেন বলুন যেটা পড়েন, ওরা কিন্তু ট্রেন বলুনটাই, এই ট্রেন বলুনটা খুবই ডেঞ্জারাস একটা জিনিস। আরেকটা জিনিস আমি বলবো কি, যে এখানে ভাইয়া আমি একটু আপনার সাথে একটা জিনিস আমি একটু বলবো, যেখানে যে রিসেন্টলি কিছু বডি বিল্ডার আমাদের মারা গেছে। এই বডি বিল্ডার গুলা মারা যাওয়ার পিছনে সবচেয়ে বড় রিজন কিন্তু কোভিড ভ্যাকসিন।
এটা সত্যি, হ্যাঁ কোভিড ভ্যাক্স কোভিড অনেক রিঅ্যাক্ট করছে জুস অনেকে। কেউ কিল করে না এখন পর্যন্ত। ব্যাপারটা হচ্ছে কি যে আমি একটা জিনিস বলবো এখানে, ধরেন কেউ ট্রেনবলন ইউজ করতেছে, এর পাশাপাশি হুম। আমাদের কিন্তু আমাদের জেনেটিক কিন্তু আমাদের সবচেয়ে বড় শত্রু। আমরা সবাই জেনেটিকের ভিকটিম। আমরা হ্যাঁ। সবাই ইচ এন্ড এভরি পারসন বডি বিল্ডিং করুক চাই না করুক, এখন আমি যদি জানি যে আমার হাই ব্লাড প্রেশার আছে, কিংবা আমি জানি না আমার হাই ব্লাড প্রেশার আছে, ওখানে আমি ট্রেন বলন হুম। নিচ্ছি, 750 হুম। 1000 মিলিগ্রাম টেস্ট নিতেছি, নিয়ে ব্লাড প্রেশার চেক হুম। করতেছি না, আমার তো কিডনি দুদিন পর উঠে যাবেই। ওটা কি ট্রেন বলনের দোষ? ট্রেন বলনের দোষ না, আমার দোষ। স্বাভাবিক, আমার দোষ। হ্যাঁ, সো এখন কম্পাউন্ডের অভাব নাই, গাড়ি গাড়ি গুদি মানে কম্পাউন্ড আছে। এখন ধরেন আমার লিভার দুর্বল, এখানে আবার একটা জিনিস আমি মেনশন করি, দেখবেন যে হুম। অনেকে যেমন জে কাটলার বলেন, ডেক্সটার জ্যাকসন বলেন, 50 বছর বয়স পর্যন্ত বডি বিল্ডিং করে গেছে ডেক্সটার। 51 বছর বয়সে সে রিটায়ার করছে ডেক্সটার। আপনি আর্নল্ড শোয়ার্জনেগারের কথাই বলেন। হ্যাঁ, না ডেক্সটার মানে আর্নল্ড শোয়ার্জনেগার তো রিটায়ার করছে আরো আগে, বাট স্টিল অনেক উনি আগে। বাইচা আছে। ডেক্সটার তো বাইচা আছে। রিটায়ারই করছে 51 বছর বয়সে। তো উনি অনেক তো বয়সে। ন্যাচারালি বডি বিল্ডিং করে নাই। বাট এখানে কিছু ফ্যাক্ট আছে, ধরেন সবার বডির অর্গান জেনেটিক্যালি স্ট্রং না। যার বডি স্ট্রং ও সার্ভাইভ করতে পারে, যার বডি স্ট্রং না ও Survive করতে বিচ পারে। রাস্তায় উড়ে যায়। তো আমার বেড়ে গেছে। হ্যাঁ, এটার জন্য আমাদের ব্লাড ওয়ার্ক করে দেখতে হবে এভরি 8 to 10 উইকস আমি কই আছি, আমি রাইট নাও আমি কোথায় আছি, ওটার উপর ডিসাইড করে আমার সাইকেল ডিজাইন করতে হবে। কি বলেন মাহাদি ভাই? সেটাই তো বললাম যে এটার যে এক্সপেন্সেস, এটার মেইনটেনেন্স, এটার যে ডিসিপ্লিন, যে ভাই তোমরা এটা পারবা না ব্লাড চেক করা। এটা মনে করো তুমি লিপিড প্রোফাইল করতে পারবা, করতে গেলে বেশ ভালো অ্যামাউন্ট একটা টাকা চলে যায়। হ্যাঁ, তোমাকে এটা দেখা গেলো 6 মাস পর করতে হবে। মানে এমনি তো আসলে আমাদের কিন্তু সব নর্মাল মানুষেরই কিন্তু 6 মাস পর বডি চেক করা উচিত। বাইরের দেশে কিন্তু করে, আমরা কিন্তু করি না। আমরা একটু ব্যথা পাইলে নাপা টাপা খাইয়া ফেলি। হ্যাঁ, আমি কিন্তু ওষুধ আসলে খুব কম একটা সাজেস্ট করি, ন্যাচারালি যতটুকু নিজেকে হিল হিল করা করা যায়। যায়, হ্যাঁ। তো হ্যাঁ, সো এই পেইন কিলার খাওয়াটা আমি একদমই সাপোর্ট করি না। অনেকে কিন্তু জিমে আসার পরে ভাই আমার অনেক শরীর ব্যথা, আমি কই হবে ভাই, গাড়ি অনেকদিন পর চলছে, জংকা ধরে গেছিল, সো ইটস ওকে, এটা নরমাল। আপনি পেইন পেইন কিলার খায় কিলার লিভার টক্সিক, খুবই ডেঞ্জারাস খুবই জিনিস। লিভার টক্সিক যে কোনো পেইন কিলার। আর আর মাহাদি ভাই, এখন তাইলে আপনি আমাদের ইয়াং জেনারেশনের জন্য দুইটা ওয়ার্ড একটু কাইন্ডলি বলে দেন। আমরা তো বলতে বলতে ফেড আপ হয়ে গেছি, মানুষ শুনে না। এবার মাহাদি ভাই কিছু বলুক। আমার আপনি কথা ইউথ ভাই যে আইকন, এটা প্লিজ সে সামথিং। না, আই থিঙ্ক লাইক দ্যাট, বাট আমি বলবো ভাই এটা খুব ধৈর্যের জায়গা, খুব সাধনার জায়গা। সো এটা একদিন দুই দিনে হবে না, ইট টেকস টাইম, সো গো স্লো। সো আমি যেটাকে বলি, ডোন্ট বি দ্য র্যাবিট, বি দ্য টার্টেল, সো ইউ উইল উইন ডেফিনেটলি। ডেফিনেটলি ঠিক আছে, ফ্যান্টাস্টিক ওয়ার্ড। কাচ্ছপের মতো খেলো। কারণ এটা ধৈর্যের সাধনা নিয়ে একটু একটু করে আগালে বাট হবে। তুমি যদি ডিসিপ্লিন মেনটেন করো হবে। মানুষ চাইলে পারে না এমন করবে। একটা চোরও যদি মন দিয়ে চুরি করে না, তাহলে সে কিন্তু সাকসেসফুল হয়। তুমি তো আর কোনো খারাপ কাজ করতেছো না, সো মন দিবা, ইট উইল ওয়ার্ক, দ্যাটস ইট। আর আরেকটা জিনিস আমি এখানে বলতে চাই যে মাহাদি ভাই যেমন 2008 থেকে 2019 পর্যন্ত 18 পর্যন্ত ধরে নিলাম আমি, 18 পর্যন্ত আপনি ন্যাচারালি ফাউন্ডেশন বিল্ড আপ করছেন, আপনার স্ট্রং ফাউন্ডেশন আছে। দেন আপনি ডিসাইড করছেন যে ইউ ওয়ান্ট টু গো দ্যাট রোড, ইউ ওয়ান্ট টু ওয়াক দ্যাট রোড। কখন? যখন আই ডিসাইডেড যে আমি আই ওয়ান্ট টু গো টু দ্য স্টেজ, রাইট। এবং আপনি, আমার এখনো মনে পড়ে আপনি কিন্তু আমাকে জিজ্ঞেস করছিলেন যে ভাই আমি কি, এটা কি আমার ঠিক হবে করাটা, আমি কি যাইতে পারবো? আপনি জিজ্ঞেস করছিলেন কথাটা, মানে কতটুকু একটা মানুষ এত বছর ব্যায়াম করার পরেও তার মধ্যে কতটুকু নিজের প্রতি কেয়ার থাকলে মানুষ এই প্রশ্নটা করে যে না আমি আসলে আমি এটা যাওয়ার জন্য রেডি আছি কিনা। মানে আপনি আপনার মধ্যে সেলফ অ্যাওয়ারনেস আছে, দ্যাটস ওয়াই আপনি কোশ্চেনটা করছেন যে আমি এটা পারবো কিনা। এখন ঘটনা হয়েছে কি যে কারে জিজ্ঞেস করতেছেন এটাও ফ্যাক্ট। যদি যারা জিজ্ঞেস করছেন আমি যদি ধান্দাবাজ হইতাম তাহলে তো আমি আপনারে উল্টাপাল্টা বুদ্ধি দিতাম। সো সেটাই যে আমি নিজেও কিন্তু আপনার বারবার আপনি পুশ করছেন, হ্যাঁ আপনি কিন্তু মেন্টালি বলছেন হ্যাঁ ইট উইল গো, উই ডিড ইট, আমরা করছি। তো যেটা হচ্ছে যে আমি কিন্তু অনেক এতদিন করার পরে দেন আমি কমপ্লিট করে ডিসাইড করছি, তইলে কিন্তু তাই দেন আই ডিসাইড টু ওটা ছাড়া আসলে দ্যাটস ইম্পসিবল। এটা মানে ইউনিভার্সাল ট্রুথ, এখন এটা আসলে সম্ভব না এখনকার যে কম্পিটিশন পেপারগুলো হয়। আর আমি যদি না খেলতাম তাহলে আমি এখন পর্যন্ত আপনি রোডে যাওয়ার দরকারই ছিল না ভাই, শুধু শুধু। ইভেন আমিও কিন্তু তাইলে এই রোডে যাইতাম না যদি আমি মানে কম্পিট করার, আমি তো কম্পিট করতেছিলাম। আমি কিন্তু 2005-এ অ্যাকচুয়ালি 2004-এ আমি বাসায় ওয়ার্কআউট করতাম, 2005 থেকে আমি জিমে যাওয়া শুরু করছি। তো 2005 থেকে 2013 পর্যন্ত, 2013-এর জুন পর্যন্ত আমি ন্যাচারালি কম্পিট করছি। মানে অ্যাকচুয়ালি 2009 আমি ফার্স্ট কম্পিট করি, 9 থেকে 13 পর্যন্ত কিন্তু আমি ন্যাচারালি কম্পিট করছি। আচ্ছা। সো মানে
মানে তখন বুঝছেন সে- গেম স্ট্র্যাটেজি চেঞ্জ হইছে, স্ট্র্যাটেজি চেঞ্জ হবে, হ্যাঁ মানে আমি একটা সময় যাওয়ার পর আমি দেখছি যে আমার ন্যাচারাল অলরেডি ডান, পোটেনশিয়াল আর নাই, প্লাস মানে পোটেনশিয়াল নাই বলতে ন্যাচারালি আমি অনেক দূর করে ফেলছি, আমার বডি আর নিবে না। প্লাস আমার ইচ্ছা ছিল যে আমি আমার কম্পিটিশন গেমটারে নেক্সট লেভেলে নিয়ে যাবো, আমার বাইরে খেলতে যাওয়ার একটা প্ল্যানিং ছিল। সো প্লাস আমার একটা জিনিস প্যাশন থেকে আমাদের 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 আপনার ব্যাপারটা কি যে প্যাশন থেকে প্রমোশন। এবং আমি কিন্তু তখন ন্যাচারালিও অনেকটা কোচিং, অনেক ন্যাচারালি আমি কোচিং দিচ্ছিলাম অলরেডি কন্টেস্ট প্রেপ। তারপর আমার মাথায় আসলো যে যেহেতু আমি এনহেন্সদের কোচিং করাবো, তাই এনহেন্স না নিয়ে আমি কি কোচিং করাবো না, আগে নিজের নিয়ে দেখতে হবে তো এগুলা কেমনে কাজ করে না করে নিজের উপরে। আমি কি ভাই একটা কথা আমি বলি, সত্যি কথা মাহাদি ভাই, আমি আজ পর্যন্ত না, আমি নিজেই গিনিপিক, আমি কি গিনিপিক বানাই না। এবং আমি এমন একটা গিনিপিক যে আমি অ্যাবিউজ করি না নিজের উপরে কোনো কিছু, কোনো কিছুই করতে হয় না। আই ইউজ এভরি শিট ইউ নেম ইট, আমি ইউজ করছি, বাট আমি অ্যাবিউজ করি না। আই নো হাউ টু ডিল, বাট আমি কখনো এগুলো অ্যাবিউজ করিনি। আর আল্লাহর পাকের অশেষ রহমত যে আমি কিছু সোর্সিং পাইছিলাম স্টাডি করার, ওগুলো আমাকে হেল্প করছে। দেন আস্তে আস্তে যখন পয়সা পাতি টুকটাক কামানো শুরু করছি, তখন কোচ হায়ার করে ফেলছি, অনেক কষ্ট করে কোচ হায়ার করছি ভাই। আমি কি আমার এখনো মনে আছে আমি ঈদে কাপড় চোপড় না কিনা ভাই ছিঁড়া জুতা পরে ওয়ার্কআউট করে আমি কোচ হায়ার করছি, এত কষ্ট করে আমি কোচ হায়ার করছি। আর ভাই একটা মজার কথা বলি, এবার আমার শপিং এর জন্য আমার ইন লস থেকে টাকা দিছে, আমি টাকা কাপড় কিনি নাই ভাই, আমি প্রোটিন কিনছি। এটাই তো মানে মোটিভেশন, এটাই হচ্ছে একটা ডেডিকেশন। বললাম যে আমি পাঞ্জাবি কিনবো, আমি ডেফিনেটলি পাঞ্জাবিটা পরাবো না একদিনে পুরো, ভাই আমার যেটা প্রয়োজন আমি ওটা কিনি, আমার কাছে বেরিয়ে গেছি। তো এটা হচ্ছে ডেডিকেশন, এটা হচ্ছে ডেডিকেশন। তো বডি বিল্ডিং, এই ফিটনেস জার্নি, এটা খুব মজার একটা লাইফ। মানুষজন যখন মানে কয়েকবারই পাইছি আর কি, আমি যখন রাস্তা দিয়ে হাঁটি। একদিন গুলশান একে আমি একটা জাস্ট ইন্টারভিউ দিতে গেছিলাম, তখন আমি চাকরি করার জন্য চাকরি করতাম আর কি। তো ইন্টারভিউতে নামতেছি এন্ড রাস্তা থেকে পার একটা মানুষ আমার হঠাৎ আউট অফ নো ওয়ে আমাকে বলছে, ভাই আপনার দূর থেকে দেখতে এত সুন্দর লাগতেছিল, ফর্মাল ড্রেস পরা, মানে শোল্ডার টোল্ডার বের হয়ে আছে, এত সুন্দর লাগছে ভাই, আমার ওটাই ভালো লাগছে। মানে র্যান্ডম একজন মানুষজন আমার বলছে, ভাই আপনার দূর থেকে এত সুন্দর লাগছে, আপনার ছবি তুলি, এটাই ভাই ভালো লাগছে ভাই। তখন মানে আরো মোটিভেট হয়েছি নিজের, কিন্তু না, আই থিঙ্ক আমার মনে এখানে আরো ডেভেলপ করা উচিত, যে না আমি কিছু যেটা মানুষের চোখে পড়তেছে, মানুষ চায় এরকম হইতে, মানুষ চায়। হ্যাঁ, সো এখনো পাই, ভালো লাগে। মানুষ থেকে কিছু কথা মনে পড়ছে, মানুষ থেকে আমার একটা জিনিস মনে পড়ছে মাহাদি ভাই, সেটা হচ্ছে যে মানুষের কিছু কোয়েশ্চেন ছিল, আমি পোস্ট করছিলাম আমার ফেসবুকে, দেন ওখান থেকে মানুষ কিছু প্রশ্ন করছিল। তো মাহাদি ভাই আপনি কি প্রশ্নের অ্যানসার গুলো দেওয়ার জন্য মোটামুটি রেডি? আপনি দিতে চান? দেখি, আই উইল ট্রাই মাই বেস্ট, আমি চেষ্টা করব অ্যানসার গুলো দেওয়ার। আচ্ছা, সো বেশি প্রশ্ন না, আমি অল্প কটা প্রশ্নই নিব, কারণ অনেক প্রশ্নই আছে, তো আমি যেগুলা মোটামুটি ভালো কোশ্চেন আমি সেগুলোই নিব। সো মাহাদি ভাই তাহলে আমি শুরু করলাম। হ্যাঁ, শিওর। সো আমাদের প্রথম কোশ্চেন হচ্ছে টপ 5 এক্সারসাইজ ফর শোল্ডার এন্ড ব্যাক। আমি আমার জন্য, আমি যেটা ইউজুয়ালি আমার শোল্ডারের জন্য করি, আমি একটা প্রেস আইটেম রাখি। আর প্রেস আইটেমের মধ্যে অনেকগুলো আছে, ডাম্বেল প্রেস আছে, মিলিটারি প্রেস আছে, বা মেশিন শোল্ডার প্রেস আছে, যে কোনো একটা করার, ওটা ভালোভাবে করি। মানে আপনি সবগুলো একবারে করেন না, সব প্রেস একদিনে রাখেন না, আইদার ডাম্বেল, আমি অল্টারনেট করি, অলওয়েজ অল্টারনেট করি। আজকে শোল্ডার, আজকে ডাম্বেল মারলে আজকে ডাম্বেলই মারবো, আজকে মেশিন মারলে আজকে মেশিনই মারবো, আজকে মিলিটারি মারলে মিলিটারি আমি দুইটা মারি, একটা হচ্ছে স্মিথেও মারি আবার দাঁড়ায়ও মারি। হ্যাঁ, তো আর সাইড রেস, ফ্রন্ট রেস, আপরাইট রো মাঝে মাঝে মারি, বাট সাইড রেস আর ফ্রন্ট রেস আর রিয়ার ফ্লাই, যেটা আগে ডাম্বেল দিয়ে করতাম এখন মেশিনই করি, আমি এটা অলওয়েজ রাখি। এগুলো আমার আমার কাছে এটাই। বাট আমার এক্সারসাইজ সবচেয়ে বেশি ভাই বলছি, খালি মারলে হবে না, মাইন্ড মাসেল কানেকশন, ইউ ফিল ইট। তোমার তো যখন তুমি মারবা, ও তোমার ব্রেন ওদিকে চলে যেতে হবে, যে মাসেলটা মারতেছো ব্রেন ওদিকে থাকবে, তাহলে ইট উইল ওয়ার্ক, ইট উইল গ্রো। আর ব্যাকের জন্য আমি পুল-আপস, তো আমরা তো ওল্ড স্কুল, একটু মশলা মেরে দিই মাহাদি ভাই, হালকা একটু মশলা মেরে দিই। এক্সারসাইজ ইজ লাইক সেক্স, you have to go inside and you have to hold it, yes, to feel it you have to feel it from your brain and mind. Yes, কিন্তু আমাদের সাধু বলেছে, আমাদের কুষ্টের সাধু কিন্তু বলেছে, ঠিক আছে। ব্যাকের ব্যাপারটা হচ্ছে আমি ওল্ড স্কুল, যেটা হচ্ছে এখনকার যেটা নিউ যারা আছে দেখি অনেক হেভি লিফটিং করতে পারে, কিন্তু চিন আপ মারতে পারে না বা পুল আপ মারতে পারে না।
আমি খুব হতাশ হই, ভিতরে ভিতরে হাসি, আবার খারাপও লাগে। এত ওয়েট নিতে পারে, ল্যাট পুল নিতেছে, ডেড লিফট নেয়, ভাই চিন আপ মারতে পারে না। ইটস রিয়েলি সারপ্রাইজিং। ইজ দ্য মানে মেন কোরই তো, স্টার্টিং তো সবার শুরু এটা দিয়েই হয়, চিন আপস। তা আমি ইউজুয়ালি চিন আপ দিয়ে মাঝে মাঝে একটু ওয়ার্ম আপ করি, অ্যান্ড দেন মাঝে মাঝে কম্পাউন্ড, হেভি কম্পাউন্ড লিফট করি। কম্পাউন্ডের মধ্যে আমার ডেড লিফট থাকে একদিন, নাহলে বারবেল রোজ, এগুলো আমি রাখি। কম্পাউন্ড লিফটটা খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। একটা দুটো কম্পাউন্ড বড় ইম্পর্টেন্ট, অবশ্যই ইম্পর্টেন্ট। আমি মানে ব্যাকের মধ্যে একটা বড় কম্পাউন্ড রাখি, আইদার বারবেল রোজ না ডেড লিফট রাখি, দেন ল্যাট পুল ডাউন, সিটেড রো, ওয়ান আর্ম রো, বা মেশিনের যার কত মেশিন বেরিয়েছে এগুলি ব্যাকের জন্য। দ্যাটস ইট। সো মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন, জিম রুটিন কতদিন পর পর চেঞ্জ করাটা বেটার? মানে ওয়ার্কআউট প্ল্যান অ্যাপ্রক্সিমেটলি 2 থেকে 2.5 মাস, ম্যাক্স গেলে 3 মাস পরে আপডেট করা উচিত। আমি মনে করি, কারণ এটা অ্যাডজাস্ট হতে কিন্তু বডিতে একটু সময় লাগে। আমার কাছে মনে হয় 2 মাস, 2-2.5 মাস ইজ ওকে। আমার কাছে মনে হয় যে একটা ওয়ার্কআউট প্ল্যান যদি কেউ প্রপার অ্যাডাপ্ট করতে চায়, মানে বডিতে প্রপার অ্যাডাপশন যদি কেউ চায়, আমার মনে হয় অ্যাটলিস্ট 2-2.5 মাস তো সময় লেগে যেটা প্রপার অ্যাডাপ্ট করতে, কারণ এটা প্রোগ্রেশনের একটা ব্যাপার আছে। আর ততদিন পর্যন্ত একটা রুটিন ফলো করে যতদিন পর্যন্ত আমি ওইটা থেকে আসলে কিছু পাই। দেখবেন একটা সময় দেখা যাবে যে ওয়ার্কআউটটা করতে করতেই মনে হয় যে আমার কাছে মনে হবে যে এটা নিতেছে না, শরীর লাগতেছে না, তখনই গিয়ে চেঞ্জ করা ভালো। তাও মাহাদি ভাই, আমার মনে হয় না যে আপনি মেজর চেঞ্জেস করেন, মানে ছোট ছোট চেঞ্জ করেন ওয়ার্কআউট, ঠিক না? ছোট ছোট চেঞ্জ করি, হ্যাঁ। আমি কিন্তু একই আইটেম রেগুলার, মানে এমন না যে পুরো একেবারে চেস্ট থেকে নিয়ে শুরু করে লেগ পর্যন্ত সব চেঞ্জ করে ফেলেছেন, এমন তো না মনে হয়। না, নেভার নেভার নেভার। মেইন আইটেম থাকেই ভাই, কম্পাউন্ড থাকবেই, কম্পাউন্ড একটা থাকবে। কম্পাউন্ডের অনেকগুলো অপশন আছে, যেটা একটা হলো ঘুরে করি ভাই। ব্যায়াম কিন্তু ঘুরে ফিরে একই জিনিস, জাস্ট একটু আমরা আগে পরে করি, এটাই আর কিছুই না। আর ইন্টেন্সিটি হয়তো ফাস্ট মারতেছি, নলে স্লো মারতেছি, নলে হেভি নিচ্ছি, রেপস কমাচ্ছি, নলে রেপস বাড়াচ্ছি, এই তো। ব্যায়ামের ব্যাপারটা হচ্ছে কি, আপনি কত শর্ট টাইমে কত বেশি স্টিমুলাস জেনারেট করতে পারেন মাসেলের ভিতরে, দ্যাট ইজ দ্য, এটা হচ্ছে সিক্রেট, এটা হচ্ছে মেইন সিক্রেট। হ্যাঁ, কত কম সময়। আমি যেমন আমি ফ্লোরে গেলে আমার ম্যাক্স এমন হয়েছে, আমি 45 মিনিটস মানে ব্যাক এন্ড ট্রাইসেপস করছি বা চেস্ট করছি, 60 মিনিটস এর মধ্যে কমপ্লিট করছি। আমি করছি, আমার হয়েছে। আমি যখন জিমে যাই, আমি মেইনলি জিম করি হচ্ছে যখন খালি টাইমে থাকে, কারণ আমার মেশিন বিজি থাকলে আমার খুব বিরক্ত লাগে। তো যখন ওই যে লাঞ্চের পর আমি গিয়ে আমি আমার ওয়ার্কআউট করে। কেন লাস্ট উইকে যে আমরা একটা ব্যাক মারলাম, আমি আলামিন ভাই আর আপনি, কিন্তু আমরা কিন্তু পুরো ফ্রাই করে ফেলছি ব্যাক। রাইট মেবি 30-35 মিনিটস লাগছে, বা ম্যাক্স 45 মিনিটের মতন লাগছে। হ্যাঁ হয়ে গেছে। তো বেশিক্ষণ আসলে কিন্তু লাগে না। মানুষজন আসে এখনকার সেলফিজ, আমি ভিডিও শুট করি, বাট আমি কিন্তু টাইম নেই না, আমি জাস্ট ক্যামেরা চলতে থাকে, আমি আমাদের মারতে থাকি। এই কারণে কিন্তু দ্যাট ইজ একটা হচ্ছে প্রফেশনাল ইস্যু, আর একটা হচ্ছে শো অফ। মানে আমার কিন্তু অনেকে বলে যে ভাই আপনি ভিডিওটার মধ্যে একটু এরকম করেন, উপর থেকে ওয়ার্কআউটটা আসবে, এদিক থেকে। আমি কই ভাই, আমি যেটা করতেছি আমি এটাই দেখাইতেছি ভাই, আমার এগুলা করতে গেলে আমার ওয়ার্কআউট নষ্ট হইব, আমি যে শুট করতেছি এটাই আমার জন্য ঝামেলা, ঠিক না? হ্যাঁ, আমি শো অফ করতেছি না, মানুষকে যেন একটু দেখাইতে পারি, মানুষজন। আমি ভাই রিয়েল ইনফরমেশন শেয়ার করতেছি, দ্যাটস ইট। এক্স্যাক্টলি। তো নেক্সট কোশ্চেন যাই মাদি ভাই। হ্যাঁ শিওর। আচ্ছা, কাটিং ফেজে ডায়েট এবং এক্সারসাইজ নিয়ে কিছু টিপস। এটা তো সবচেয়ে বেশি ভালো আনসার আপনি দিতে পারবেন। না, আজকে তো মাদি ভাইয়ের শো। কাটিং ফেজে কিছু না ভাই, তুমি মানে যেটা ইউজুয়ালি কার্বস কত কমাইতে হবে, প্রোটিনও একটু হতো, প্রোটিন বুঝে আসলে কমাইতে হবে, পার্সেন্টেজের করে হিসাব করে কমাইতে হবে, ফ্যাট বাড়াইতে হবে। আর এক্সারসাইজ কিন্তু আসলে ঘুরে ফিরে একই, ওই ইন্টেন্সিটি, যত কানেকশন বিল্ড আপ করতে পারবা তত এটা রেজাল্টটা শো করবে। ইটস অল ফুড। খাইতে মানে কমাইতে গেলেও খাইতে হবে, বাড়াইতে গেলেও খাইতে হবে, দ্যাটস ইট, ইটস অল ফুড। আচ্ছা, যদি আমার কেউ জিজ্ঞেস করে তাহলে আমি বলবো যে ধরেন যে এক্সারসাইজ আপনার মাসেল বিল্ড করতে হেল্প করছে, ওই সেম এক্সারসাইজ সেম ইন্টেন্সিটি আপনার মাসেল মেইনটেইন করতে হেল্প করবে যখন আপনি লোয়ার ক্যালোরি ডায়েটে থাকবেন। এবং ওই সেম এক্সারসাইজ বলতে বলছি সেম লোড সেম ইন্টেন্সিটি, যাতে আপনি মাসেল ম্যাসটা না হারান। যেহেতু আপনি একদিক দিয়ে ক্যালোরি কমায় দিয়েছেন, আপনার এনার্জি সোর্স কম, তো বডি তো খুঁজবে যে আসলে সিমিলার কি আছে যেটা দিয়ে আমি আগের মতন হোল্ড করব। বডি তো আপনার এই মাসেল মানে ধরে রাখার জন্য বডি প্রোগ্রামিং করা হয়নি, এটা তো আপনি ফোর্সফুলি রাখতেছেন। তো সেম এক্সারসাইজই যেটা আপনার মাসেল বিল্ড করতে হেল্প করছে, সেটাই আপনার মাসেল হোল্ড করতে হেল্প করবে। আর ডায়েটের ক্ষেত্রে যদি আসি,
মাহাদি ভাই আমরা যেটা করি আর কি, আমরা অ্যাকচুয়ালি কিন্তু ভাই বডি বিল্ডিং এর ডায়েটটাই কিন্তু ঘুরে ফিরে ওই সবাই মডিফিকেশন করেই করে। আমাদের মেইন যদি কেউ স্টাইল হয় বডি বিল্ডিং স্টাইলটাই কিন্তু সব জায়গায় চলে। তো আমরা যেটা করি আমরা সবসময় শুরু করি হায়ার ক্যালোরি থেকে, যা শুরু করি যে কত হায়ার ক্যালোরিতে আমার বডি ফ্যাট ড্রপ করতে পারে, স্লোলি আমরা অ্যাডজাস্ট করি আমাদের কার্বোহাইড্রেট এন্ড আদার ম্যাক্রোস। সো এইভাবেই আমাদের যাইতে হবে। তো যদি আপনি যে প্রশ্নটা করেছে সে যদি নিজে নিজে সবকিছু করতে পারে তো ভালো, আর যদি করতে না পারেন মাহাদি ভাই আছে, আপনি মাহাদি ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের এই যে গুরু মিস্টার তাসদিদ সাহেব আছে, তার সাথে তো অলওয়েজ আছি, সে তো অলওয়েজ হেল্প করবে, কোনো সমস্যা আর নেই। আমাদের মাহাদি ভাইও কোচিং দিচ্ছেন এবং আগেও দিচ্ছিলেন, এখনো দিচ্ছেন। তো কেউ যদি কোচিং দিতে চান মাহাদি ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমি মাহাদি ভাই ইনস্টাগ্রাম ফেসবুক সব ট্যাগ করে দিব এখানে, ইনশাআল্লাহ মাহাদি ভাই রেসপন্স করবে আপনাদের। অবশ্যই অবশ্যই, আই এম অলওয়েজ দেয়ার। অবশ্যই পেইড ট্রেনিং, কেউ হুদাই নক দিয়েন না। Well bro, if you're good at something, never do it for free. এবং একটা কথা আছে যে আপনি তো কাজ করতেছেন এখানে, মানুষের জন্য কাজই করতেছেন, তো কাজ কেন ফ্রি হবে ভাই? আপনার তো ফ্যামিলি আছে, আমারও ফ্যামিলি আছে, আপনার ভাই ফ্যামিলি আছে। দুনিয়াতে কোনো কিছুই তো ফ্রি হ্যাঁ। না। বাসায় আমরা রাস্তায় ভাই পেশাব করতে জানো না, কিন্তু টাকা লাগে। আর একটা ব্যাপার হচ্ছে যে মানে কারো কাছ থেকে কোনো কিছু ফ্রি মানে যাই আমি তার কাছ থেকে চাইতেছি মানে কি যে মানে আমি তাকে অসম্মান দিচ্ছি না, ঠিক না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি তো এই যে নলেজটা, আমিও তো কিন্তু নলেজটা কিনছি, ডেফিনেটলি নাথিং ইজ ফ্রি। ডেফিনেটলি। হ্যাঁ, এই নলেজটা আবার যাই বই থেকে কিনছি, যার থেকে আমি কিনছি সেও আরেকজন থেকে হয়তো বা মাহাদি ভাই এই যে নলেজটা যে নলেজটা আপনি নিছেন, গ্যাদার করছেন, এই নলেজের যে ভ্যালু এটা কোনোদিন আমরা টাকা দিয়ে সারা জীবনেও পোষাইতে পারবো না, বাট এটার একটা সম্মানই আছে, এটা একটা সম্মানই আছে যে সম্মান এটা দিয়ে আমরা এটা নিছি, ঠিক না? এটি হচ্ছে ব্যাপারটা। ভাই আমার মাই গ্র্যান্ডফাদার ওয়াজ আ ডক্টর। হ্যাঁ। তো আমার গ্র্যান্ডফাদার ইচ্ছা ছিল যে আমি যেন ডাক্তার হই, তো আমি তো ডাক্তার হইতে পারি নাই। আমার ব্যাপারে বায়োলজিক্যাল তো ইয়ার্স কাজ করে নাই। হ্যাঁ, বায়োলজি আমি নিয়েছিলাম, তো কিছুদিন পড়ছি। সামহাউ আমি ডাক্তার হইতে পারি নাই, কিন্তু আমি ডাক্তার হয়ে দিয়েছি। আমার অনেক ডাক্তার ক্লায়েন্টস আছে। আই এম হিলিং দেম ন্যাচারালি উইদাউট এনি সার্জিক্যাল স্টাফস। আই এম হিলিং দেম। তাদের অনেক ব্লাড প্রেসার, হাই প্রেসার, ডায়াবেটিস তো আসলে কখনো ঠিক হয় না, একমাত্র আল্লাহ ছাড়া এটা ডায়াবেটিস কেউ ঠিক করতে পারবে না। ইনসুলিন রেজিস্ট্যান্ট যেটা বলে আর কি। সো দে আর ফিলিং গুড। আমি ডাক্তার হইতে পারিনি, আমি ডাক্তার হইতে পারি। এখান থেকে ব্যাপারটা আমরা একটু বুঝতে পারলাম যে এক্সপেরিয়েন্সের ভ্যালু অনেক। হ্যাঁ, এক্সপেরিয়েন্সের ভ্যালু অনেক। পুঁথিগত বিদ্যা তো আমাদের দরকার আছে, ওইটা একটা জিনিস যে আপনি পুঁথিগত বিদ্যা কইরা আপনি জানতে পারলেন যে সরেও ক খ গ ঘ, বাট সরেওতে কি লিখবেন, সরেওতে কতগুলা ওয়ার্ড লেখা যায়, এটার জন্য আপনার প্র্যাকটিক্যাল নলেজ লাগবে, না লেখা যাবে না কোনো কিছু। হ্যাঁ, প্র্যাকটিক্যাল ছাড়া হবে না। তো মাহাদি ভাই লাস্ট কোশ্চেন আজকে আমাদের, আমরা অনেক টাইম নিয়ে ফেলছি আপনার। ওই সেম কোশ্চেনই, জিম রুটিন কতদিন পর চেঞ্জ করা বেটার, আমরা অলরেডি আনসার দিছি। এখন লাস্ট কোশ্চেন। হ্যাঁ। কোশ্চেন হচ্ছে যে আমার একটা বারবেল, কিছু ডাম্বেল, একটি ল্যাট পুল ডাউন আছে যেটাকে আমি নিজে বানিয়েছি, বলতে গেলে ভিলেজ জিম। বারবেল, ডাম্বেল আচ্ছা। এবং ল্যাট পুল ডাউন মেশিন দিয়ে সম্পূর্ণ বডি ওয়ার্কআউটের একটা রুটিন দিলে উপকৃত হতাম বস। উনি আপনাকে হোমওয়ার্ক অ্যাসাইনমেন্ট দিয়ে দিচ্ছে, যেটা আসলে আমাদের এখানে করাটা পসিবল না। আচ্ছা, ওনার নাম হচ্ছে, আমি বলে দিই, ওনার নাম হচ্ছে জামিল হোসেন। আপনি ভাই মাহাদি ভাইয়ের সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করতে পারেন, উনি আপনাকে একটা পেইড প্রোগ্রাম বানিয়ে দিতে পারে। থ্যাংক ইউ। সেটা আমি, ঠিক আছে, এটা করে দাও, কারণ আসলে এভাবে বোঝানো যাবে না, সো সম্ভব না। মাহাদি ভাই, আজকে অনেক ভালো একটা পডকাস্ট আমাদের হইলো। হ্যাঁ, অনেক আড্ডা সেটা হইলো, অনেক কিছু আসলে শেষ হবে না। অনেক ইতিহাস, অনেক কিছু জানতে পারলো, অনেক কষ্ট, অনেক কিছু আছে, অনেক কিছু জানতে পারলো। আমাদের আড্ডা আসলে শেষ হবে না এটা শুরু করলে। তো ইনশাআল্লাহ আমরা সামনে আবার আসবো। আর হ্যাঁ, আমরা ইনশাআল্লাহ একটা ইমন ভাইয়ের সাথে একটা, আর আমার একটা খুব ইচ্ছা আছে যে টিম ভাইপার একটা পডকাস্ট করার, যেটা আমার ইচ্ছা যে আমি হয় অনলাইনে পারলে অনলাইন করবো, আর না আমার এটা ইন পার্সন করার খুব ইচ্ছা, যে সবাই সামনে থাকবে। ইন পার্সন করলে এটা ভালো হয়, এটা আই থিংক আমরা চাইলে এটা পারবো। যদি সবাই আসতে পারে ইনশাআল্লাহ, আমার কিছু অ্যারেঞ্জমেন্টেরও দরকার আছে, তো আমি সবকিছু মিলে ইনশাআল্লাহ ট্রাই করব। এটা আমরা করব, সমস্যা নেই, আমরা আছি সাপোর্ট দেওয়ার জন্য, আমরা উই উইল অলওয়েজ দেয়ার ফর ইউ। থ্যাংক ইউ মাহাদি ভাই, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং টুডে। ইনশাআল্লাহ সামনে, থ্যাংক ইউ আমাকে এবং আপনার invite ফিউচারের করার জন্য। সিক্রেট যে কম্পিটিশন গুলো করবেন ওগুলোর জন্য আপনাকে অল দ্য বেস্ট। ঠিক মতন আপনি সবকিছু করেন, এবং আপনার মধ্যে কি হয়? ওই পটেনশিয়াল আছে মাহাদি ভাই, আপনি আগায় যান, থামবেন না, ইনশাআল্লাহ আপনি অনেক ভালো করতে পারবেন, এবং আমি দোয়া করি যাতে আপনি অনেক ভালো করেন। দেখি আমরা কিছু করতে পারি ইনশাআল্লাহ কিনা, ভালো কিছু। ইনশাআল্লাহ। আমি চুপচাপ আমি যে বললাম না, আমি ভাই কচ্ছপের মতো খেলতে পছন্দ করি। এবং মাহাদি ভাই, টু বি অনেস্ট, আপনাদের সাকসেসই এখন আমার অনেক বড় পাওনা। আমার লাইফে বডি বিল্ডিং এর এখন অ্যাচিভমেন্টের একটাই গোল আপনাদের সাকসেস। আমি চাই আপনারা কিছু একটা নিয়ে আসেন, এবং ওইটাই আমার অনেক অনেক কিছু দেয় আসলে, টু বি অনেস্ট।
হ্যাঁ, ডেফিনেটলি ওয়েল ঠিক আছে ভাই, ইনশাআল্লাহ মাহাদি ভাই। বাজে মানে ঘুমায় হ্যাঁ। যাবো। So thank you তো everyone for joining with us. Thank you. Take care. Good night. গুড নাইট, খুদা খুদা হাফেজ হাফেজ। গুরুজি। হ্যাঁ।